আমি কিন্তু এবার সত্যি সত্যি লাভ দিব বলে দিলাম। তুমি পাগল হয়ে গেছো? নিচে 20 ফুট হাইট, হাত পা ভেঙে একাকার হয়ে যাবে। চুপচাপ পাইপ ধরে নেমে যাও। আব্বু টের পেলে কিন্তু আজকে পুলিশ ডেকে এনকাউন্টার করে দেবে। পুলিশ ডেকে লাভ নেই। তোমার আব্বুর ওসি কামরুল আমার কিছু করতে পারবে না। আমি বরং তোমার রুমে আসছি। বাইরে যা মশা। একদম না। তুমি জানো এখন কয়টা বাজে? রাত 2:30। এই সময় কোনো অসুস্থ মানুষ প্রেমিকার ব্যালকনির পাইপে করে 3 তলায় ওঠে? রাতের নিস্তব্ধতা ভেঙে ঝুম বৃষ্টি নামার প্রস্তুতি চলছে। আকাশে ঘন কালো মেঘ। অবন্তী ভয় কাঁপছে। তার পরনে হালকা গোলাপি রঙের একটা পাতলা স্লিপিং গাউন। বাতাসে চুলগুলো উড়ছে। অর্ণব 3 তলার কার্নিস ধরে ঝুলে আছে। তার চোখে মুখে কোনো ভয়ের ছাপ নেই, বরং এক অদ্ভুত দুষ্টুমি খেলা করছে। দরজাটা একটু খোলো না জান, শীতে জমে যাচ্ছি। তোমার ওই পাতলা গাউনের কসম, আমি শুধু একটু জড়িয়ে ধরে ওম নিব, আর কিছু করব না। অসভ্য ছেলে, চোখ কোথায় তোমার? আমি দরজা খুলবো না, তুমি এক্ষুনি নামবে। ঠিক আছে, আমি তাহলে জোরে একটা চিল্লা দিয়ে বলি, ইউএনও সাহেবের মেয়ে আমাকে গভীর রাতে রুমে ডাকছে। অবন্তীর বুকের ভেতর ধক করে উঠল। অর্ণব যে লেভেলের ঘাড় তেরা ছেলে, সে সত্যি সত্যি চিল্লাতে পারে। অবন্তী দ্রুত ব্যালকনির স্লাইডিং ডোরটা একটু ফাঁকা করে দিল। সুযোগ পেয়ে অর্ণব এক লাফে ভেতরে ঢুকে পড়ল। ঢুকেই সে অবন্তীকে শক্ত করে নিজের বুকের সাথে চেপে ধরল। অবন্তীর নরম শরীরটা অর্ণবের পেশিবহুল ভেজা বুকের সাথে মিশে গেল। ছাড়ো আমাকে, কেউ দেখে ফেলবে। এই রাত দুপুরে কে দেখবে? আর দেখলে দেখুক, গরিব বলে কি প্রেম করতে পারবো না? অর্ণব অবন্তীর ঘাড়ে মুখ গুজে গভীর ভাবে শ্বাস নিল। অবন্তীর পুরো শরীরে কাঁটা দিয়ে উঠল। অর্ণবের ভেজা শার্টের ঠান্ডা স্পর্শ আর তার শরীরের উষ্ণতায় অবন্তী যেন দিশেহারা হয়ে পড়ল। অর্ণবের হাত দুটো ধীরে ধীরে অবন্তীর কোমরের দিকে নেমে যাচ্ছে। তুমি কিন্তু কথা দিয়েছিলে শুধু জড়িয়ে ধরবে, হাত নিচে নামছে কেন? গরিবের কথা আর বড় লোকের প্রজেক্ট দুইটাই সময় মতো বদলায়। তুমি কি জানো এখন তোমাকে কতটা সুন্দর লাগছে? অবন্তী আর নিজেকে সামলাতে পারল না। সেও 2 হাত দিয়ে অর্ণবের গলা জড়িয়ে ধরল। অর্ণবের ঠোঁট অবন্তীর ঠোঁটের খুব কাছাকাছি চলে এলো। দুজনের শ্বাস প্রশ্বাস ভারী হয়ে আসছে। ঠিক এমন সময় হঠাৎ করেই অবন্তীর রুমের দরজায় প্রচন্ড জোরে ধাক্কা পড়ার শব্দ হলো। অবন্তী, দরজা খোলো। এত রাতে কার সাথে কথা বলছিস তুই? ইউএনও শফিকুর রহমানের ভারী গলা শুনে অর্ণব আর অবন্তী ছিটকে দূরে সরে গেল। অবন্তীর মনে হলো তার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। আব্বু, মানে আমি তো ঘুমাচ্ছিলাম আব্বু। মিথ্যা বলবি না, আমি নিজের কানে শুনছি। দরজা খোল বলছি, নইলে দরজা ভেঙে ফেলবো। অবন্তী ভয়ে কাঁপতে কাঁপতে অর্ণবের দিকে তাকালো। অর্ণব ইশারা করলো তাকে বেলকনিতে লুকিয়ে পড়ার জন্য, কিন্তু শফিকুর রহমান আর অপেক্ষা করলেন না। পিয়ন জব্বারকে দিয়ে ধাক্কা দিয়ে দরজা ভেঙে ফেললেন তিনি। রুমে ঢুকে তার চোখ লাল হয়ে গেল। পেছনে দাঁড়িয়ে আছে অবন্তীর আম্মু নাজমা বেগম এবং বড় ভাইয়া রায়হান। ওমা, আমি এখন কোথায় যাব? আমার মেয়ের রুমে এই ছোট লোক ভিখারি ছেলেটা কি করে? তুই এত বড় সাহস পেলি কোথায় রে ফকিনের পুত? আমাদের বাড়িতে আমার বোনের রুমে তুই? রায়হান এগিয়ে এসে অর্ণবের কলার চেপে ধরল, কিন্তু অর্ণব একটুও ভয় পেল না। সে শান্ত দৃষ্টিতে রায়হানের দিকে তাকিয়ে রইল। কলারটা ছাড়েন ভাইয়া, শার্টটা অনেক দাম দিয়ে কিনেছি। ছিঁড়ে গেলে ক্ষতিপূরণ কিন্তু আপনাকে দিতে হবে। চুপ কর বেয়াদব, তুই জানিস আমি কে? আমি এই উপজেলার ইউএনও। একটা কথায় তোকে গুম করে দিতে পারি। আব্বু প্লিজ, ওকে কিছু বলো না। দোষ ওর না, আমি ওকে আসতে বলেছিলাম। আমরা একে অপরকে ভালোবাসি। শফিকুর রহমান রাগে থরথর করে কাঁপতে লাগলেন। নিজের আদরের মেয়ের মুখের এমন কথা তিনি স্বপ্নেও আশা করেননি। তিনি সজোরে অবন্তীর গালে
একটা চর বসিয়ে দিলেন। অবন্তী ছিটকে বিছানায় পড়ে গেল। গায়ে হাত তুলবেন না বলে দিচ্ছি, ওকে আমি ভালোবাসি। তোর মতো রাস্তার ভিখারের সাথে আমার মেয়ের ভালোবাসা? কালই আমি তোর নামে থানায় চুরির মামলা দেব। না নাজমা, মামলা দিলে কেলেঙ্কারি হবে। সবাই জেনে যাবে ইউএনও সাহেবের মেয়ে মাঝরাতে এক গরিব ছেলের সাথে রুমে ধরা পড়েছে। আমার মান সম্মান সব মাটিতে মিশে যাবে। তাহলে কি করবো আব্বু? পুলিশে না দিলে তো এই ব্যাটা মাথায় উঠবে। কাজী ডাক এখনই। পুরো রুম শান্ত হয়ে গেল। অবন্তী অবাক হয়ে বাবার দিকে তাকিয়ে আছে। অর্ণবও কিছুটা কনফিউজড। তুমি পাগল হয়ে গেছো? এই রাস্তার ছেলের সাথে আমার পরীর মতো মেয়ের বিয়ে দেব? সম্মান বাঁচাতে এছাড়া কোনো উপায় নেই। তবে বিয়ে করে এই ছেলে অবন্তীকে নিয়ে যেতে পারবে না। সে এই বাড়িতেই থাকবে, আমার বাড়িতে ঘর জামাই হয়ে। আমি দেখতে চাই গরিবের ভালোবাসা কতদিন টেকে। আমি ওর জীবন তেনা তেনা করে দিব। শফিকুর রহমানের কথায় এক ভয়ঙ্কর জেদ কাজ করছে। রাতের অন্ধকারে কাজী ডাকা হলো। ওসি কামরুল এসে উপস্থিত হলো সাক্ষী হিসেবে। অর্ণব আর অবন্তীর বিয়ে হয়ে গেল একদম চুপচাপ। বিয়ের পর সবাই চলে গেলে অবন্তীর রুমে শুধু অর্ণব আর অবন্তী রয়ে গেল। তুমি ঠিক আছো অর্ণব? আব্বু কিন্তু তোমাকে খুব অপমান করবে এবার। আরে ধুর, আমি কি ভয় পাই নাকি? বউ তো পেয়ে গেছি, এখন শ্বশুর বাড়ির ফ্রি খাওয়া আর থাকা, এর চেয়ে ভালো লাইফ আর কি হতে পারে? অর্ণব হো হো করে হেসে উঠল। অবন্তী বুঝতে পারছে না ছেলেটা এত কুল কিভাবে থাকে। তবে অবন্তী জানে না আগামীকাল সকাল থেকে বাড়িতে অর্ণবের জন্য কি ভয়ঙ্কর সব প্ল্যান তৈরি করে রেখেছে তার ভাইয়া রায়হান এবং আম্মু নাজমা বেগম। তবে একটা ব্যাপার খারাপ হলো। কি ব্যাপার? বিয়ে তো হয়ে গেল, কিন্তু বাসর রাতের আয়োজন তো কিছু হলো না। বিছানায় তো ফুলটুল কিছু নেই। অর্ণব দুষ্ট হাসি দিয়ে অবন্তীর দিকে এগিয়ে গেল। অবন্তীর মুখ লজ্জায় লাল হয়ে উঠল। তুমি একটু দূরে থাকো তো, আমার খুব ভয় করছে। নিজের বউয়ের কাছে আসতে আবার কিসের ভয়? আজ থেকে তুমি আমার লিগেল বউ, ইউনো সাহেবের মেয়ে। এখন থেকে এই গরিব ছেলের প্রপার্টি। অর্ণব অবন্তীর গাউন ধরে নিজের দিকে টান দিল। অবন্তী এসে পড়লো অর্ণবের বুকের ওপর। বাইরে তখনও মুষলধারে বৃষ্টি পড়ছে, আর রুমের ভেতর শুরু হচ্ছে নতুন এক সম্পর্কের তীব্র রোমাঞ্চকর অধ্যায়। এই মেয়ে ওঠো, সকাল হয়ে গেছে। শ্বশুর বাড়ির প্রথম সকাল বলে কথা। আমাকে তো এখন গিয়ে সবার জন্য চা বানাতে হবে। আর একটু ঘুমাতে দাও না, সারা রাত তো ঘুমাতেই দাওনি, এখন আবার সকাল সকাল বিরক্ত করছো কেন? এদিকে সকালে মিষ্টি রোদ জানালার পর্দা ভেদ করে অবন্তীর চোখে পড়ছে। রাতের বৃষ্টি শেষে চারপাশটা একদম শান্ত। অবন্তী বিছানায় উপুর হয়ে শুয়ে আছে। তার গায়ের ওপর থেকে পাতলা কম্বলটা কিছুটা সরে গেছে। অর্ণব অবন্তীর পাশে বসে তার খোলা চুলে বিলি কেটে দিচ্ছে। আমি ঘুমাতে দেইনি মানে? তুমি নিজেই তো আমাকে ছাড়ছিলে না, এখন সব দোষ আমার ঘাড়েই চাপিয়ে দিচ্ছ। একদম মিথ্যা কথা বলবে না, তুমি একটা অসভ্য। আব্বু কাল রাতে ওভাবে আমাদের বিয়ে দিয়ে দিল, আমার মনটা কতটা খারাপ ছিল, আর তুমি ওই সিচুয়েশনেও রোমান্স শুরু করে দিলে। একটু ভয় ডর নেই তোমার? বউ আমার, রোমান্স করব না তো কি বসে বসে জিকির করব? তাছাড়া তোমার আব্বু তো আমাকে ঘর জামাই রেখেছে, ঘর জামাই ডিউটি তো ঠিক মতো পালন করতে হবে নাকি? বউকে খুশি রাখাই তো আমার প্রধান কাজ। চুপ করো ফাজিল ছেলে। আব্বু তোমাকে অপমান করার জন্য এই বিয়েতে রেখেছে। তুমি বুঝতে পারছো না আজ সকাল থেকে তোমার সাথে এরা কি কি করবে? ভাইয়া তো কাল রাত থেকে এর আগে ফুঁসছে। ফুসতে দাও, ব্যাং ফুসলে কি আর সাপ ভয় পায়? তুমি ওঠো তো এখন, ফ্রেশ হয়ে নাও, আমি নিচে যাচ্ছি। এই বাড়ির সবার সাথে সকালের মোলাকাতটা সেরে আসি। তুমি নিচে যাবে? ভাইয়া আর আম্মু যদি কিছু বলে? ওরা কিন্তু তোমাকে ছাড়বে না অর্ণব। বললে বলবে, আমি কি চুরি করে থাকছি নাকি এই বাড়িতে? লিগেল বিয়ে করে থাকছি, কাবিন নামায় সাইন করেছি, কাজী ডেকে বিয়ে হয়েছে, বুক ফুলিয়ে হাঁটবো আমি। অর্ণব বিছানা থেকে উঠে দাঁড়ালো। অবন্তী উঠে বসে অর্ণবের হাত চেপে ধরল। অবন্তীর চোখে এক ধরনের ভয় আর একই সাথে গভীরভাবে ভালোবাসা কাজ করছে। অর্ণব
অবন্তীর কপালে একটু চুমু খেয়ে তাকে আশ্বস্ত করলো। এরপর শার্টের বোতাম লাগাতে লাগাতে নিচে ডাইনিং স্পেসের দিকে পা বাড়ালো। এই রুবিনা, টেবিলে নাস্তা দিসনি কেন এখনো? তোদের কি কাজের কোনো খেয়াল আছে? সকাল 8টা বেজে গেছে। খালাম্মা, নাস্তা তো রেডি, কিন্তু ওই নতুন ভাইজান তো এখনো নিচে নামে নাই। ওনার জন্য কি ওয়েট করব? একদম চুপ। ওই ভিখারিকে তুই ভাইজান বলবি না। ও এই বাড়ির চাকরির চেয়ে অধম। ওর জন্য আবার ওয়েট কিসের? আমরা খেয়ে নেব, ও খাবে সবার শেষে রান্নাঘরে বসে। আরে তুমি এত রাগ করছো কেন? আব্বু তো ঠিকই করেছে, গরিব মানুষকে তার জায়গাটা বুঝিয়ে দেওয়া দরকার। অবন্তীটাও এত বোকা, ওই রাস্তার ছেলের মধ্যে কি দেখেছে কে জানে। আমার তো ভাবতেই গা গুলে উঠছে। তোদের মুখে কি কোনো লাগাম নেই? ঘরের বউ হয়ে সারা তুই আরেকজনের নামে এত কথা বলিস কেন? আর রায়হান, ছেলেটা এখন তোর বোনের জামাই, সম্মান দিয়ে কথা বলবি। মানুষের সম্মান টাকায় মাপা যায় না। ডাইনিং টেবিলে এক বিশাল যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। শফিকুর রহমান খবরের কাগজ পড়ছেন আর মাঝে মাঝে গম্ভীর মুখে সবার কথা শুনছেন। এমন সময় অর্ণব সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। তার মুখে এক গাল হাসি, মনে হচ্ছে সে কোনো 5 স্টার হোটেলে ছুটি কাটাতে এসেছে। গুড মর্নিং এভরিওয়ান। শ্বশুর আব্বু কেমন আছেন? রাতে ঘুম ভালো হয়েছে তো? আমার বাড়িতে থেকে আমাকে জ্ঞান দিচ্ছ? তোমার সাহস তো কম না। জ্ঞান কোথায় দিলাম, খোঁজ নিচ্ছিলাম। শাশুড়ি আম্মু নাস্তায় কি বানিয়েছেন? খুব ক্ষুধা লেগেছে। কাল রাতে তো অনেক এনার্জি লস হয়েছে। অর্ণবের কথা শুনে ডাইনিং টেবিলে 3 পতন নীরবতা নেমে এলো। সারা চোখ বড় বড় করে তাকালো। রায়হানের চেহারা রাগে লাল হয়ে গেল। শফিকুর রহমান খবরের কাগজটা সজোরে টেবিলের উপর আছড়ে ফেললেন। তুই এত বড় কথা বলিস আমাদের সামনে? তোরে এত সাহস কে দিল ফকিনীর পুত? সাহস আবার কে দিবে? নিজের বউয়ের সাথে রাতে এনার্জি লস করেছি, সেটা শাশুড়ি আম্মুকে বললাম। এতে দোষের কি হলো? আপনারা কি রাতে এনার্জি লস করেন না, নাকি আপনাদের সব এনার্জি শুধু রাগ দেখাতেই শেষ হয়ে যায়? ছেলেটা তো খুব রসিক আছে। আয় ভাই আয়, আমার পাশে এসে বস। তুই আমার পাশে বসে খাবি। আম্মা, আপনি ওকে প্রশ্রয় দিচ্ছেন কেন? এই ছোট লোকটা আমাদের মুখের উপরে কথা বলছে আর আপনি হাসছেন। আরে রাগ তোর ছোট লোক। আমার নাতনি ওকে পছন্দ করে বিয়ে করেছে, এখন সে এই বাড়ির সদস্য। তাকে নাস্তা দে। আর কেউ একটা কথা বললে আমি কিন্তু ভালো করব না। না, এই বাড়িতে ও কোনো কাজ ছাড়া বসে বসে খেতে পারবে না। ও যদি খেতে চায় তবে এই বাড়ির কাজ করতে হবে। কাজ? আমি তো কাজ করতেই রাজি। শ্বশুর আব্বু তো আমাকে ঘর জামাই বানিয়েছেন। বলুন কি কাজ করতে হবে, আমি সব কাজ পারফেক্টলি করতে পারি। তুমি এখন গিয়ে আমার আর রায়হানের গাড়ি দুটা ধুয়ে দিবে, শ্যাম্পু দিয়ে ভালো করে পরিষ্কার করবে, তারপর বাগানের ঘাস কাটবে। এরপর এসে তুমি নাস্তা করবে। রুবিনা, ওকে কাজের জিনিসপত্র দেখিয়ে দে। ঠিক আছে শ্বশুর আব্বু, কোনো সমস্যা নেই। আমি এখনই যাচ্ছি, আপনারা আরাম করে নাস্তা করেন। অর্ণব কোনো প্রতিবাদ না করেই হাসির মুখে বাইরে চলে গেল। রায়হান আর শফিকুর রহমান একে অপরের দিকে তাকিয়ে একটা বিজয়ের হাসি হাসলো। তারা ভেবেছিল অর্ণব কাজ করতে অস্বীকার করবে আর তারা ওকে অপমান করার সুযোগও পাবে, কিন্তু অর্ণব এত সহজে রাজি হয়ে যাওয়ায় তারা কিছুটা অবাক হলো। অবন্তী এতক্ষণ সিঁড়ির কাছে দাঁড়িয়ে সব শুনছিল। অর্ণবকে এভাবে কাজ করতে দেখে তার চোখে পানি চলে এলো। সে দৌড়ে বাবার সামনে এসে দাঁড়ালো। আব্বু, তুমি এটা ঠিক করলে না। অর্ণব এই বাড়ির কাজের লোক না, ও আমার স্বামী। ওকে দিয়ে তুমি এই গাড়ি ধোয়াচ্ছ? তুই চুপ করে থাক অবন্তী। তোর জন্য আমার মান সম্মান ধুলে মিশে গেছে। এই ছেলেকে আমি এমন শিক্ষা দেব যে সে নিজেই তোকে ছেড়ে পালাতে বাধ্য হয়। অবন্তী আর কিছু না বলে সোজা নিজের রুমে চলে গেল। তার খুব কান্না পাচ্ছে। এদিকে বাইরে অর্ণব পাইপ দিয়ে গাড়িতে পানি দিচ্ছে। পিয়ন জব্বার সেখানে এসে হাজির হলো। জব্বারের হাতে একটা চায়ের কাপ। ভাইজান, আপনি এই কাজ করতেছেন কেন? আপনি তো এই বাড়ির জামাই।
আপনার তো ড্রেসিং রুমে বসে চা খাওয়ার কথা। আমি পিওর মানুষ, আমি তো এই বাড়িতে এত কাজ করি না। আরে জব্বার ভাই, শ্বশুর বাড়ির গাড়ি ধোয়া কি কম সৌভাগ্যের কথা? তুমি এক কাজ করো, ওই বালতি থেকে শ্যাম্পুটা একটু নিয়ে আসো তো। আর হ্যাঁ, তোমার হাতের চাটা একটু দাও তো, গলা শুকিয়ে গেছে। জি ভাইজান, এই নেন চা। আমি শ্যাম্পু আনতাছি। জব্বার শ্যাম্পুর বালতি আনতে গেলে অর্ণব পকেট থেকে তার মোবাইলটা বের করলো। চারপাশে একবার চোখ বুলিয়ে নিয়ে একটা গোপন নাম্বারে কল করলো সে। তার মুখের হাসিটা এবার একদম গম্ভীর হয়ে গেছে। হ্যালো, পরিস্থিতি কি? স্যার, সব রেডি। চেয়ারম্যান লতিফের দুর্নীতির ফাইলটা আমাদের হাতে এসছে, কিন্তু ইউনিয়ন সাহেবের সাইন করা কিছু ডকুমেন্টস এখনো মিসিং। সেগুলো ছাড়া আমরা অ্যাকশন নিতে পারছি না। ঠিক আছে, আমি এই বাড়িতেই আছি। ভেতরের খবর সব আমি বের করছি। তোমরা বাইরে থেকে নজর রাখো, কেউ যেন বিন্দুমাত্র সন্দেহ না করে। আমার এই পরিচয় যেন কোনোভাবেই লিক না হয়। জি স্যার। কিন্তু স্যার, আপনি কি ঠিক আছেন? শুনেছি আপনাকে নাকি ইউনিয়ন সাহেব বাড়িতে আটকে রেখে। আমার চিন্তা করতে হবে না, আমি এখানে খুব মজায় আছি। বউয়ের সাথে রোমান্সও চলছে, আবার ইনভেস্টিগেশনও। তুমি তোমার কাজ করো, আমি সিগন্যাল দিলে তবেই রেডি হবে। অর্ণব দ্রুত ফোনটা পকেটে ঢুকিয়ে নিল। ঠিক সেই মুহূর্তে রায়হান সেখানে এসে হাজির। রায়হানের চোখে সন্দেহের দৃষ্টি। সে অর্ণবকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করছে। কিরে, একা একা বিড়বিড় করে কি বলিস? আর কাজ বাদ দিয়ে দাঁড়িয়ে আছিস কেন? হাতে তো দেখছি জব্বরের চায়ের কাপ। নবাবজাদা নাকি তুই? কই ভাইয়া, আমি তো গাড়িতে পানি দিচ্ছিলাম। ভাবছিলাম গাড়িটা এত সুন্দর, ঠিক আপনার ভাবির মতো, তাই একটু তাকিয়ে দেখছিলাম। একদম ফালতু কথা বলবি না। তোর মতো ফকরের ঘরে কোনোদিন গাড়ির টায়ার ছিল? আমার বউকে নিয়ে কোনো কথা বললে তোর জিপ টেনে ছিঁড়ে ফেলবো। আরে ভাইয়া, রাগ করছেন কেন? আমি তো আপনার বউয়ের প্রশংসা করছিলাম। সারা ভাবি তো মাশাআল্লাহ অনেক সুন্দর, তবে আপনার সাথে ঠিক মানায় না। আপনাকে তো দেখলে মনে হয় উগান্ডার জঙ্গলি। কি বললি তুই? তোর এত বড় সাহস? না না, কিছু না, আমি গাড়ি ধুচ্ছি। আপনি ভেতরে যান, রোদে দাঁড়ালে আপনার স্কিন আরো কালো হয়ে যাবে। পরে ভাবি আপনাকে ডিভোর্স দিয়ে দিলে আমার দোষ দিতে পারবেন না। রায়হান রাগে গজগজ করতে করতে চলে গেল। অর্ণব মুচকি হাসলো। গাড়ি ধোয়া শেষ করে অর্ণব বাগানের ঘাস কাটতে শুরু করলো। প্রায় 2 ঘন্টা পর কাজ শেষ করে সে ঘামে ভিজে একাকার হয়ে বাড়ির ভেতর ঢুকলো। তার পুরো শার্ট ঘামে লেপ্টে আছে। কিরে, কাজ শেষ? এখন কি গোসল করে নে। রান্নাঘরে তোর জন্য পান্তা ভাত আর কাঁচামরিচ রাখা আছে, ওইটা খেয়ে নিবি। ডাইনিং টেবিলে বসার কোনো দরকার নেই। শাশুড়ি আম্মু, আপনি এত ভালো কেন? আমার যে পান্তা ভাত কত পছন্দ, আপনি জানলেন কি করে? আমি এখনই গোসল করে আসছি। শ্বশুর বাড়ির পান্তা ভাতের স্বাদই আলাদা। অর্ণব সোজা অবন্তীর রুমে চলে গেল। রুমে ঢুকে সে দেখলো অবন্তী বিছানায় বসে কাঁদছে। অর্ণবকে ঘামে ভেজা অবস্থায় দেখে অবন্তী দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরলো। অর্ণবের শরীরে ঘামের গন্ধ যেন অবন্তীর কাছে পৃথিবীর সবচেয়ে দামি পারফিউমের মতো লাগছে। তুমি কেন এসব সহ্য করছো অর্ণব? চলো আমরা এই বাড়ি থেকে পালিয়ে যাই। আমি এখানে আর এক মুহূর্ত থাকতে চাই না, ওরা তোমাকে শেষ করে ফেলবে। পাগল মেয়ে, পালাবো কেন? আমি কি ভয় পেয়েছি নাকি? তুমি দেখো না আমি কত মজায় আছি। মজায় আছো? তোমাকে দিয়ে ওরা চাকরের মতো কাজ করাচ্ছে, তোমাকে পান্তা ভাত খেতে বলছে, আর তুমি বলছো মজায় আছো? তোমার কি আত্মসম্মান বলতে কিছু নেই? আরে বোকা, এসব তো গল্পের মতো লাগছে। গরিব ছেলে বড় লোকের বাড়িতে অপমানিত হচ্ছে, এরপর একদিন হিরো হয়ে সবাইকে চমকে দেবে। তুমি শুধু ওয়েট অ্যান্ড ওয়াচ। অবন্তী অর্ণবের বুকে মাথা রেখে ফুঁপিয়ে কাঁদতে লাগলো। অর্ণব অবন্তীর থুতনি ধরে মুখটা উপরে তুলল। অবন্তীর ভেজা চোখ আর গোলাপের মতো নরম ঠোঁট দেখে অর্ণবের ভেতরটা কেমন যেন করে উঠল। সে নিজেকে আর সামলাতে পারছে না। তুমি এভাবে কাঁদলে কিন্তু আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না, বলে দিচ্ছি। কন্ট্রোল করতে কে বলেছে তোমাকে? তুমি আমার স্বামী, আমার সব কিছুর উপর শুধু তোমার অধিকার। অবন্তীর কথায় অর্ণবের শরীরে আগুন ধরে গেল।
সে অবন্তীকে পাঁজা করে কোলে তুলে নিল। অবন্তী অর্ণবের ভেজা শার্টের কলার শক্ত করে চেপে ধরল। অর্ণব অবন্তীকে বিছানায় শুয়ে দিয়ে দরজার লকটা লাগিয়ে দিল। রুমের ভেতর পরিবেশটা মুহূর্তেই ভারী হয়ে উঠল। আজ কিন্তু আমি কোনো ছাড় দেব না অবন্তী। তোমার এই অহংকারী ফ্যামিলি আমাকে যতটা কষ্ট দিচ্ছে তার সব শোধ আমি তোমার উপর তুলব। আমি তো তোমার জন্যই অপেক্ষা করছি। তুমি আমাকে যত খুশি শাস্তি দিতে পারো, আমি তোমার সব শাস্তি মাথা পেতে নেব। অর্ণব আর কোনো কথা না বলে অবন্তীর ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। অবন্তী চোখ বন্ধ করে সে গভীর চুম্বনে সাড়া দিল। অর্ণবের শক্ত হাত দুটো অবন্তীর শরীরে বিভিন্ন জায়গায় বিচরণ করতে শুরু করলো। অবন্তীর শরীর থেকে এক অদ্ভুত সুন্দর সুবাস বের হচ্ছে। অর্ণব ধীরে ধীরে অবন্তীর ঘাড়, গলা এবং কাঁধে তার উষ্ণ স্পর্শ বলে দিতে লাগলো। অবন্তী উত্তেজনায় কাঁপছে। অর্ণব, তুমি এত পাগল কেন? আমাকে একটু নিঃশ্বাস নিতে দাও। এখন নিঃশ্বাস নেওয়ার সময় নেই, এখন শুধু আমার রাজত্ব চলবে। আজ আমি তোমাকে বোঝাবো গরিব ছেলের ভালোবাসা কতটা গভীর হতে পারে। দুপুরের কড়া রোদ জানালার কাঁচ ভেদ করে রুমের ভেতর পড়ছে, আর সেই রোদের আলোয় অর্ণব এবং অবন্তী এক তীব্র ভালোবাসার সাগরে ডুবে যাচ্ছে। দুজনের শরীর একাকার হয়ে গেছে। অবন্তীর নরম শরীর অর্ণবের পেশিবহুল শরীরে মিশে এক অদ্ভুত শিহরণ তৈরি করছে। বাইরের পৃথিবীর সমস্ত অপমান, ষড়যন্ত্র আর হিসাব নিকাশ যেন এই বদ্ধ ঘরের ভেতরে এসে থমকে গেছে। বেশ অনেকটা সময় পর তাদের এই ভালোবাসার খেলায় বাধা পড়ল। ও অবন্তী আপু, দরজা খোলেন, খালাম্মা আপনারে নিচে ডাকতেছে, তাড়াতাড়ি আসেন। রুবিনার ডাকে অর্ণব আর অবন্তী চমকে উঠল। অবন্তী দ্রুত নিজের পোশাক ঠিক করে নিল। অর্ণব একটা দীর্ঘশ্বাস ফেলে বিছানা থেকে উঠল। তার চোখে মুখে চরম বিরক্তি। এই রুবিনা মেয়েটার কোনো সেন্স নেই, ঠিক রোমান্সের মাঝখানেই এসে ডিস্টার্ব করে। ওকে একদিন ধরে এমন শিক্ষা দেব না। তুমি এখন বাথরুমে যাও, আমি দেখছি আম্মু কেন ডাকছে। তুমি ফ্রেশ হয়ে নিচে আসো। ঠিক আছে, কিন্তু আমাদের খেলা কিন্তু এখনো শেষ হয়নি। রাতে এর ডাবল সুদ আসল সহ উসুল করব। রেডি থেকো। অর্ণব চোখ টিপে বাথরুমে ঢুকে গেল। অবন্তী লজ্জা মাখা মুখে দরজা খুলে নিচে নামলো। ড্রয়িং রুমে সবাই বসা। খালামণি আর খালু এসেছে, তাদের সাথে রিয়াও আছে। রিয়া অবন্তীর খালাতো বোন। কি রে অবন্তী, শুনলাম তুই নাকি কোন রাস্তার ফকিরকে বিয়ে করেছিস। দুলাভাইয়ের সম্মানটা তুই এভাবেই শেষ করলি? আমাদের তো মুখ দেখানোর কোনো জায়গা রইল না। খালামণি, অর্ণব রাস্তার ফকির না, সে আমার স্বামী। তাকে সম্মান দিয়ে কথা বলো। আমি তাকে ভালোবেসে বিয়ে করেছি। ওমা, তুই দেখি এখনই স্বামীর জন্য পাগল হয়ে গেছিস। তা তোর স্বামী কোথায়? ডাক্তারকে দেখি একটু। কত বড় হিরো সেজে তা তোর মন চুরি করে নিল। এমন সময় অর্ণব গোসল শেষ করে নিচে নেমে এলো। তার পরনে একটা সাদা টি শার্ট আর কালো ট্রাউজার, ভেজা চুল আর ফ্রেশ লুক। রিয়া অর্ণবকে দেখে যেন হা হয়ে গেল। সে ভাবতেই পারেনি অবন্তীর জামাই এতটা হ্যান্ডসাম হবে। রিয়া চোখ যেন অর্ণবের উপর আটকে গেল। আসসালামু আলাইকুম খালামণি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। তা তুমি সেই গরিব ছেলে যে আমার দুলাভাইয়ের মেয়েকে ফাঁসিয়েছো? দেখতে তো একেবারে খারাপ না। ফাঁসিয়েছি বলবেন না খালামণি, ভালোবেসে বিয়ে করেছি। আর গরিব হলেও আমার মনটা কিন্তু অনেক বড়। হাই অর্ণব ভাইয়া, আমি রিয়া, অবন্তীর কাজিন। আপনি তো দেখতে দারুণ। হ্যালো রিয়া, তুমি তো দেখতে একদম নায়িকাদের মতো। তোমাকে তো সিনেমায় হিরোইন হিসেবে নেওয়া উচিত। অর্ণবের কথা শুনে রিয়ার গাল লজ্জায় লাল হয়ে গেল, কিন্তু অবন্তীর চোখ রাগে জ্বলে উঠল। নিজের স্বামীর মুখে অন্যবের প্রশংসা কোনো বউ সহ্য করতে পারে না। সে রাগে অর্ণবের দিকে তাকালো। তোমার পান্তা ভাত রান্নাঘরে রাখা আছে, গিয়ে খেয়ে নাও। এখানে ফালতু বকবক করতে হবে না, যাও এখান থেকে। আরে বউ, তুমি এত রেগে যাচ্ছ কেন? রিয়া তো তোমারই বোন। ঠিক আছে, আমি যাচ্ছি খেতে। অর্ণব হাসতে হাসতে রান্নাঘরের দিকে চলে গেল। রিয়া মুগ্ধ দৃষ্টিতে অর্ণবে যাওয়ার দিকে তাকিয়ে রইল। অবন্তী সেটা খেয়াল করে মনে মনে চরম বিরক্ত হলো। খালামণি, তুমি দেখো হে ছেলের কত বড় সাহস, আমাদের সামনে দাঁড়িয়ে আমাদেরই অপমান করে, আবার রিয়ার সাথে লাইন মারার চেষ্টা করছে। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ড্রয়িং রুমে হঠাৎ করে জুবাইরের প্রবেশ ঘটলো। জুবাইর হলো সেই ছেলে যার সাথে অবন্তীর বিয়ে দেওয়ার কথা ছিল শফিকুর রহমানের।
জুবায়ের বিশাল বড়লোকের ছেলে এবং চরম অহংকারী। আরে জুবাইর বাবা, এসো এসো, তুমি কেমন আছো? আমি ভালো আছি আঙ্কেল, কিন্তু শুনলাম অবন্তী নাকি কাকে বিয়ে করে ফেলছে। এটা কিভাবে সম্ভব? আমি তো ওকে ভালোবাসতাম। আপনি কথা দিয়েছিলেন অবন্তীর সাথে আমার বিয়ে দিয়ে দিবেন। আর বলো না বাবা, একটা ফকিরের পাল্লায় পড়ে আমার মেয়েটা নিজের জীবনটা নষ্ট করে দিল। আমরা তো লজ্জায় কাউকে মুখ দেখাতেই পাচ্ছি না। আঙ্কেল, এই ছেলেটাকে আপনি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিন। আমি এখনো অবন্তীকে বিয়ে করতে রাজি আছি। ডিভোর্স পেপার রেডি করুন, আমি সাইন করিয়ে নিচ্ছি। অবন্তী জুবায়ের কথা শুনে রাগে ফেটে পড়ল। সে কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই রান্নাঘর থেকে অর্ণব কাঁচা মরিচ আর পান্তা ভাতের প্লেট হাতে নিয়ে ড্রয়িং রুমে হাজির হলো। অর্ণবের চোখ দুটো এখনো স্বাভাবিক নেই, সেখানে চরম রাগ জল জল করছে। এই যে ভাই, অন্যের বউয়ের দিকে নজর দেওয়া কিন্তু খুব খারাপ অভ্যাস। চোখ কিন্তু আমি গেলে দেব বলে দিলাম। হোয়াট, হাউ ডেয়ার ইউ? তুমি জানো আমি কে? আমি জুবাইর চৌধুরী। তুমি আমার সামনে দাঁড়িয়ে কথা বলার যোগ্যতা রাখো না। তুমি যেই হও না কেন, আমার বউয়ের দিকে তাকালে আমি তোমাকে ডাইরেক্ট কবরে পাঠিয়ে দেব। এটা আমার প্রথম এবং শেষ ওয়ার্নিং। অর্ণব, তোমার সাহস তো দিন দিন বেড়েই যাচ্ছে। জুবাইরের সাথে এভাবে কথা বলছো? তুমি কি ভুলে গেছো তুমি এই বাড়ির চাকরের মতো আছো? শ্বশুর আব্বু, সম্মান দিলে সম্মান পাবেন। আমার বউয়ের সামনে অন্য একটা ছেলে তাকে বিয়ের প্রস্তাব দিচ্ছে, আর আমি চুপ করে পান্তা ভাত খাবো? এটা কি সিনেমা নাকি? আমি আপনার ঘর জামাই হতে পারি, কিন্তু বউয়ের ব্যাপারে আমি কাউকে ছাড় দেব না। অর্ণবের কথা শুনে পুরো ড্রয়িং রুম স্তব্ধ হয়ে গেল। জুবায়ের রাগে ফুঁসতে ফুঁসতে বাড়ি থেকে বেরিয়ে গেল। অবন্তী মনে মনে অর্ণবের সাহসের প্রশংসা করলো, কিন্তু শফিকুর রহমান আর রায়হান নতুন করে প্ল্যান আঁকতে শুরু করলো অর্ণবকে শিক্ষা দেওয়ার জন্য। শাশুড়ি আম্মু, পান্তা ভাতটা কিন্তু খুব মজা হয়েছে। সাথে যদি একটু আলু ভর্তা থাকতো তাহলে একদম জমে যেত। তোর তো দেখি ভয়ের কোনো নামগন্ধ নেই। এত বড় একটা ঘটনা ঘটে গেল আর তুই আলু ভর্তা করছিস? ভয় পেয়ে কি হবে আম্মু? জন্ম যখন নিয়েছি একদিন তো মরতেই হবে। তবে আপনার মেয়ের জামাই হয়ে এত সহজে মরছি না আমি। সাবাস, এই তো পুরুষের মতো কথা। তুই খা ভাই, আমি তোর জন্য আলু ভর্তা বানাচ্ছি। দাদি রান্নাঘরের দিকে চলে গেলেন। অর্ণব সোফায় বসে আয়েশ করে পান্তা ভাত খেতে লাগলো। রায়হান আর শফিকুর রহমান রাগে সেখান থেকে চলে গেল। অবন্তী অর্ণবের পাশে এসে বসলো। তুমি এত পাগল কেন অর্ণব? জুবায়েরকে ওভাবে অপমান করলে? ও কিন্তু খুব খারাপ ছেলে, তোমার ক্ষতি করতে পারে। ওর বাবার অনেক ক্ষমতা। ক্ষতি তো দূরের কথা, আমার একটা পশমও ছিঁড়তে পারবে না। তুমি শুধু দেখো আগামী কয়েকদিনের মধ্যে এই বাড়িতে আমি কি কি খেলা দেখাই। ক্ষমতা কাকে বলে সেটা আমি ওদের খুব তাড়াতাড়ি বুঝিয়ে দেব। অর্ণবের চোখে এক অদ্ভুত আত্মবিশ্বাস। অবন্তী জানেই না অর্ণবের আসল পরিচয় কি। সে শুধু জানে এই ছেলেটাকে সে অন্ধের মতো ভালোবাসে, আর এই ভালোবাসার জন্য সে পুরো পৃথিবীর সাথে লড়তে প্রস্তুত। অন্যদিকে অর্ণব তার পান্তা ভাত শেষ করে আরেকটা নতুন মিশনের জন্য নিজেকে প্রস্তুত করছে। তার আসল লক্ষ্য শুধু অবন্তীর ভালোবাসা পাওয়া নয়, এই এলাকার সব দুর্নীতিবাজদের শেকড় উপড়ে ফেলা। আর সেই শুরুটা হবে এই ইউএনও বাংলো থেকেই। বউ, তোমার ওই খালাতো বোনটার নজর কিন্তু আমার কাছে মোটেও সুবিধার মনে হচ্ছে না। সারাক্ষণ কেমন যেন আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। তুমি খুব মজা পাচ্ছ তাই না? আর একটা মেয়ে তোমার দিকে হা করে তাকিয়ে আছে আর তুমি দাঁত কেলিয়ে হাসছো। তোমার মতলবটা কি শুনি? আরে হাসবো না তো কি বসে বসে কাঁদবো? গরিবের কপালে এত সুন্দরী শালি জুটলে তো একটু আনন্দ হবেই। আমি ভাবছি বিকেলে ওকে নিয়ে একটু বাগান থেকে ঘুরে আসবো। একদম থাপ্পড় দিয়ে তোমার 32টা দাঁত ফেলে দিব অর্ণব। তুমি যদি রিয়ার সাথে আর একটাও কথা বলেছো, আমি কিন্তু সত্যি সত্যি সব ভেঙে চুরে বাড়ি ছেড়ে চলে যাব। আমার রাগের ব্যাপারে তুমি কিন্তু এখনো কিছুই জানো না। আরে বাবা, এত হাইপার হচ্ছ কেন? আমি তো শুধু টেস্ট করছিলাম তোমার জেলাসি লেভেলটা কতটুকু। নিজের হাজবেন্ডের উপর এত সন্দেহ করা কিন্তু ভালো না অবন্তী। হাজবেন্ড না ছাই, তুমি একটা আস্ত লুচ্চা। নিচে সবার সামনে আমাকে কিভাবে অপমান করলে মনে নেই? রিয়ার দিকে তাকিয়ে বলছো ওকে নাকি হিরোইনদের মতো দেখতে,
আমি কি দেখতে পেতনির মতো? পেতনি হতে যাবে কেন? তুমি তো আমার ডানা কাটা পরি। তবে পরিদের রাগ একটু বেশিই থাকে। কাছে এসো, তোমার রাগটা একটু কমিয়ে দেই। এদিকে দুপুরে খাওয়ার পর অবন্তী আর অর্ণব নিজেদের রুমে বসে কথা বলছে। অবন্তী রাগে গাল ফুলিয়ে বিছানার এক কোনায় বসে আছে। অর্ণব ধীর পায়ে অবন্তীর দিকে এগিয়ে গেল। অবন্তীর চোখে মুখে তীব্র অভিমান। অর্ণব কাছে গিয়ে অবন্তীর 2 হাত নিজের হাতের মুঠোয় নিয়ে নিল। এরপর খুব আলতো করে অবন্তীর কপালে একটা চুমু খেল। অবন্তীর রাগ মুহূর্তেই যেন পানি হয়ে গেল। অর্ণবের চোখের দিকে তাকালে অবন্তী নিজেকে একদমই সামলাতে পারে না। অর্ণবের চোখে এমন একটা নেশা আছে যা অবন্তীকে বারবার দুর্বল করে দেয়। তুমি খুব খারাপ অর্ণব। তুমি জানো আমাকে কিভাবে বশ করতে হয়, কিন্তু আম্মু আর ভাইয়া তোমাকে নিয়ে যে প্ল্যান করছে সেটা থেকে তুমি বাঁচবে কিভাবে? ওরা জুবায়েরকে আবার ডেকে আনবে। জুবাইর কেন? ওর বাপ আসলেও আমার কিচ্ছু করতে পারবে না। তুমি শুধু একটা জিনিস মনে রাখবে, তোমার স্বামী কোনো কাচের টুকরো না যে ধাক্কা লাগলেই ভেঙে যাবে। আমি অনেক শক্ত ধাতুর তৈরি। অর্ণব অবন্তীকে নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরল। অবন্তী অর্ণবের বুকে মুখ লগিয়ে একটা শান্তির নিঃশ্বাস ফেলল। ঠিক এমন সময় দরজা সজোরে ধাক্কা পড়ার শব্দ হলো। অবন্তী, দরজা খোল। এই ভর দুপুরে তোরা দরজা বন্ধ করে কি করছিস? অবন্তী দ্রুত অর্ণবের কাছ থেকে সরে গিয়ে দরজা খুলে দিল। দরজার ওপাশে নাজমা বেগম আর সারা দাঁড়িয়ে আছে। সারার মুখে একটা কুটিল হাসি। কি ব্যাপার অবন্তী, নতুন বিয়ে হয়েছে বলে কি দিনরাত 24 ঘন্টা রোমান্স করতে হবে? নিচে যে এত কাজ পড়ে আছে সেগুলোর খেয়াল কে রাখবে? কিসের কাজ ভাবি? বাড়িতে কাজের লোক আছে, রুবিনা তো সব কাজ করছে। এই রুবিনা কি একলা সব পারবে নাকি? আর তোর এই নবাবজাদার স্বামী সারাদিন বসে বসে আমাদের অন্ন ধ্বংস করবে। এই ছোট লোকে দিগায় ডাকছেন শাশুড়ি আম্মু? বলুন আপনার এই গরিব জামাইয়ের জন্য নতুন কি অ্যাসাইনমেন্ট রেডি করেছেন? ফাজলামো করবি না আমার সাথে। এই নে বাজারের ব্যাগ আর ফর্দ। বাজার গিয়ে একদম তাজা রুই মাছ আর সবজি নিয়ে আসবি। আর শোন, রিক্সা করে যাওয়ার কোনো দরকার নেই, হেঁটে যাবি আর হেঁটে আসবি। আমার টাকা কি কাছে ধরে নাকি যে তোর রিক্সা ভাড়ায় উড়াই দিব? আর শোনো অর্ণব, আমার জন্য বাজার থেকে একটা ভালো ব্র্যান্ডের বডি লোশন নিয়ে আসবে। ভুলভাল কিছু আনলে কিন্তু তোমার খবর আছে। জি ভাবি, আপনি এত সুন্দর মানুষ, আপনার জন্য একদম দামি লোশনটাই নিয়ে আসবো। আর শাশুড়ি আম্মু, আপনি কোনো চিন্তা করবেন না, আমি হেঁটে শুধু বাজার কেন পুরো উপজেলা ঘুরে আসতে পারবো। অর্ণব হাসি মুখে বাজারে ব্যাগটা হাতে নিল। অবন্তীর রাগে কাঁপছে। তার স্বামীকে দিয়ে এরা বাজারে কুলি মজুরের মতো কাজ করাচ্ছে। এটা সে কিছুতেই মেনে নিতে পারছে না। কিন্তু অর্ণব চোখের ইশারা অবন্তীকে শান্ত থাকতে বলল। শাশুড়ি আম্মু, একটা কথা ছিল, আমি তো এদিকের বাজার ঠিক মতো চিনি না। আমি কি রিয়াকে সাথে নিয়ে যেতে পারি? রিয়া তো এদিকেই বড় হয়েছে। রিয়া কেন যাবে তোর সাথে বাজারে? তুই একটা ফকিন্নির পুত। তোর সাথে আমার বোনের মেয়ে বাজারে গেলে মানুষের কাছে সম্মান থাকবে? তুই একাই যা। মুখ দিয়ে তো বড় বড় কথা বলিস, এখন বাজার চিনতে পারবি কিনা কেন? ঠিক আছে আম্মু, আমি একাই যাচ্ছি। অর্ণব সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো। ড্রয়িং রুমে রিয়া বসে বসে ফোন টিপছে। অর্ণবকে বাজারে ব্যাগ হাতে দেখে সে অবাক হলো। ভাইয়া, আপনি বাজারে ব্যাগ হাতে কোথায় যাচ্ছেন? আর বলো না রিয়া, তোমার খালামণি আমাকে বাজারে পাঠালো, কিন্তু আমি তো এখানকার রাস্তাঘাট ঠিক মতো চিনি না। ভাবছিলাম তোমাকে সাথে নিয়ে যাব, কিন্তু গরিব মানুষের সাথে তো আর তোমার মতো বড় লোকের মেয়ে বাজারে যাবে না। কে বলেছে যাব না? আপনি দাঁড়ান ভাইয়া, আমি ওইনা গাড়ি দিয়ে এখনই আসছি। রিয়া দৌড়ে নিজের রুমে গিয়ে ওড়না নিয়ে আসলো। অর্ণব মনে মনে হাসলো। নাজমা বেগম আর অবন্তীকে জ্বালানোর জন্য এর চেয়ে ভালো সুযোগ আর হয় না। অর্ণব আর রিয়া একসাথে বাড়ি থেকে বের হয়ে বাজারের দিকে হাঁটতে শুরু করলো। দোতলা বারান্দা থেকে অবন্তী আর নাজমা বেগম অবাক হয়ে সেই দৃশ্য দেখলো। এই অবন্তী, দেখ তোর ফাজিল স্বামী আমার বোনের মেয়েকে কিভাবে পটিয়ে সাথে নিয়ে যাচ্ছে। আমি বলছিলাম না এই ছেলে চরম সুবিধাবাদী? তুমি তো ওকে বাজারে পাঠালে আম্মু। ও রাস্তা চেনে না তাই রিয়াকে নিয়ে নিয়েছে, এতে দোষের কি হলো? অবন্তী মুখে শক্ত কথা বললেও ভেতরে ভেতরে সে চরম জ্বলছে। রিয়ার সাথে অর্ণবকে এতক্ষণ হাসি খুশি কথা বলতে দেখে তার মাথা খারাপ হওয়ার জোগাড়।
এদিকে বাজারের রাস্তায় অর্ণব আর রিয়া হাঁটছে। জানেন অর্ণব ভাইয়া, আপনাকে প্রথমবার দেখে আমার খুব পছন্দ হয়েছিল। আপনি এত গরিব না হলে আমি আপনাকে বিয়ে করতাম। অবন্তী আপুর যে আমি তো অনেক বেশি সুন্দর, তাই না? অবশ্যই তুমি সুন্দর রিয়া, কিন্তু ভাগ্য তো আর সবার একরকম হয় না। অবন্তী আমাকে ভালোবেসেছে, তাই আমি ওর কাছেই ধরা দিয়েছি। তবে তোমার মতো মেয়ে যে কাউকে পাগল করতে পারে। অর্ণবের প্রশংসায় রিয়া গলে পানি হয়ে গেল। বাজারে পৌঁছানোর পর রিয়া একটা দোকানে দাঁড়িয়ে ফুচকা খেতে লাগলো। এই সুযোগে অর্ণব একটু দূরে গিয়ে দাঁড়ালো। সেখানে আগে থেকেই ফাহিম অপেক্ষা করছিল। ফাহিম অর্ণবের গ্রামের বন্ধু। কি রে দোস্ত, তুই তো দেখি পুরো ঘর জামের ডিউটি পালন করছিস। বাজারে ব্যাগ হাতে তোকে চরম লাগছে। তুই ফালতু বকা বাদ দে তো ফাহিম, আমি যে কাজটা দিয়েছিলাম সেটার কত দূর? দোস্ত, চেয়ারম্যান লতিফ কাল রাতেও 2 ট্রাক ভেজাল সার তার গোপন গুদামে ঢুকিয়েছে। আমি নিজের চোখে দেখেছি। তুই সিগন্যাল দিলেই আমি পুলিশের বড় কর্তাদের খবর দিতে পারি। না ফাহিম, এখনই কোনো পুলিশকে খবর দিবি না। এখানকার ওসি কামরুল চেয়ারম্যানের পকেটের লোক, সে খবর পেলে চেয়ারম্যানকে অ্যালার্ট করে দেবে। আমি সঠিক প্রমাণ হাতে না পাওয়া পর্যন্ত তুই চুপ থাকবি। আর আমার শ্বশুর শফিকুর রহমানের সাথে চেয়ারম্যানের কোনো কানেকশন আছে কিনা সেটা খুঁজে বের কর। ঠিক আছে দোস্ত, তুই সাবধানে থাকিস। শ্বশুরবাড়ির লোকজন তোকে যা অত্যাচার করছে শুনলাম, আমি হলে কবেই পালিয়ে যেতাম। পালাবো কেন? খেলা তো মাত্র শুরু। তুই নজর রাখ, আমি তোকে পরে ফোন করব। অর্ণব দ্রুত ফাহিমের কাছ থেকে বিদায় নিয়ে রিয়ার কাছে ফিরে এলো। বাজার শেষ করে তারা বাড়িতে ফিরল। ড্রয়িং রুমে ঢুকতে দেখা গেল রায়হান আর শফিকুর রহমান বসে আছে, সাথে লোকাল থানার ওসি কামরুলও বসা। এতক্ষণ লাগে একটা সামান্য বাজার করতে? তুই কি বাজারে গিয়ে ঘুমিয়ে পড়ছিলি? ঘুমাবো কেন ভাইয়া, রিয়ার সাথে ছিল তো, তাই ওকে একটু ফুচকা খাওয়ালাম। আর আপনার ওই স্পেশাল বাজারের লিস্ট তো অনেক লম্বা ছিল, তাই সময় লেগেছে। বেশি কথা বলবি না বেয়াদব। বাজারগুলো রান্নাঘরে দিয়ে আয়, আর ওসি সাহেবের জন্য ভালো করে 1 কাপ চা বানিয়ে নিয়ে আয়। অর্ণব বাজারে ব্যাগ রান্নাঘরে রেখে চা বানাতে লাগলো। ওসি কামরুল শফিকুর রহমানের দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি দিল। স্যার, আপনার এই নতুন জামাই দেখছি পুরো প্যাকেজ। দেখতেও ভালো, আবার বাড়ির সব কাজ করতেও পারে। এমন কাজের লোক আজকাল টাকা দিয়েও পাওয়া যায় না। আর বলবেন না কামরুল সাহেব, এই ছোট লোকটার জন্য আমার মান সম্মান পুরো মাটির সাথে মিশে গেছে। আমি ওকে এমন শিক্ষা দিচ্ছি যে ও খুব তাড়াতাড়ি অবন্তীকে তালাক দিয়ে এই বাড়ি থেকে পালাবে। অর্ণব চায়ের ট্রে হাতে নিয়ে ড্রয়িং রুমে এলো। ওসি কামরুলের সামনে চায়ের কাপটা খুব সাবধানে নামিয়ে রাখলো। এই ছেলে শোনো, তুমি তো দেখি খুব চালাক। ইউনো সাহেবের মেয়েকে ফাঁদে ফেলে বিয়ে করেছো। তুমি জানো আমি কে? আমি এই এলাকার ওসি। আমি চাইলে তোমাকে এক্ষুনি অ্যারেস্ট করে রিমান্ডে নিয়ে হাড্ডি গুঁড়ো করে দিতে পারি। আমাকে অ্যারেস্ট করবেন স্যার? কেন স্যার, আমি তো কোনো অপরাধ করিনি। নিজের বউকে ভালোবেসে বিয়ে করেছি। বাংলাদেশের আইনে কি ভালোবেসে বিয়ে করা কোনো অপরাধ? আর তাছাড়া বিনা ওয়ারেন্টে তো পুলিশ কাউকে অ্যারেস্ট করতে পারে না, তাই না স্যার? অর্ণবের মুখে আইনের কথা শুনে ওসি কামরুল কিছুটা থতমত খেয়ে গেল। একটা সাধারণ গরিব ছেলে এত জোর গলা আইনের কথা বলছে, এটা সে আশা করেনি। তুমি আমাকে আইনের ভয় দেখাচ্ছ? 2 টাকার গরিব ছেলে তুমি, তোমার এত বড় সাহস? আমি গরিব হতে পারি স্যার, কিন্তু বোকা না। আপনি আরাম করে চা খান, শ্বশুরবাড়ির চা মিস করবেন না। আমি বরং ভেতরে যাই। আমার বউ আবার আমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না। অর্ণব একটা তাচ্ছিলেন হাসিতে ভেতরে চলে গেল। ওসি কামরুল অবাক হয়ে শফিকুর রহমানের দিকে তাকাল। এই ছেলের চোখের দৃষ্টিতে এমন কিছু একটা ছিল যা তাকে কয়েক সেকেন্ডের জন্য হলেও ভয় পাইয়ে দিয়েছিল। রাত নেমেছে, পুরো বাংলো বাড়ি নিস্তব্ধ। অর্ণব রুমে ঢুকে দেখলো অবন্তী জানালার পাশে মন খারাপ করে দাঁড়িয়ে আছে। অর্ণব পেছন থেকে গিয়ে অবন্তীকে শক্ত করে জড়িয়ে ধরলো। অবন্তী নিজেকে ছাড়িয়ে নেয়ার চেষ্টা করলো। আমাকে ধরবে না তুমি। তুমি রিয়ার সাথে যাও, সারাদিন তো ওর সাথে এই ফষ্টি করলে। তুমি এত বোকা কেন অবন্তী? তুমি কি বোঝো না আমি ওদের রাগানোর জন্যই রিয়ার সাথে ভালো ব্যবহার করছি?
তুমি ছাড়া আমার জীবনে আর কেউ নেই, এটা কি তুমি বিশ্বাস করো না? অর্ণব অবন্তীকে ঘুরিয়ে নিজের দিকে ফেরালো। অবন্তীর চোখে জল টলমল করছে। অর্ণব নিজের আঙুল দিয়ে অবন্তীর চোখের পানি মুছে দিল। অবন্তীর নরম গালটা অর্ণবের হাতের স্পর্শে কিছুটা গরম হয়ে উঠল। আমি তোমাকে অনেক ভালোবাসি অর্ণব, কিন্তু এই বাড়িতে তোমার এত অপমান আমি সহ্য করতে পারছি না, আমার খুব কষ্ট হয়। কোনো কষ্ট হবে না বউ, তুমি শুধু আমার উপর বিশ্বাস রাখো, আমি সব ঠিক করে দেব। অর্ণব ধীরে ধীরে অবন্তীর ঠোঁটের খুব কাছে চলে এলো। অবন্তী চোখ বন্ধ করে নিল। অর্ণবের উষ্ণ শ্বাস অবন্তীর মুখে পড়ছে। অর্ণব গভীর ভাবে অবন্তীর ঠোঁটে চুমু খেল। এই চুমুনে কোনো তাড়াহুড়া নেই, আছে গভীর এক ভালোবাসা আর অধিকার বোধ। অবন্তী 2 হাত দিয়ে অর্ণবের গলা জড়িয়ে ধরল। অর্ণব অবন্তীকে পাজা গোলা করে কোলে তুলে নিল এবং বিছানার দিকে এগিয়ে গেল। রুমের ম্লান আলোয় দুজনের শরীর যেন এক ছন্দে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। অর্ণবের প্রতিটি স্পর্শে অবন্তীর শরীরে শিহরণ যাচ্ছে। অবন্তীর পাতলা শাড়ির আঁচল কখন যে মেঝেতে লুটিয়ে পড়েছে সেদিকে দুজনের কারোই খেয়াল নেই। অর্ণব অবন্তীর ঘাড়ে, গলা এবং কানে গভীর চুম্বনের দাগ এগে দিচ্ছে। অবন্তীর উত্তেজনা অর্ণবের চুল শক্ত করে চেপে ধরল। অর্ণব, তুমি আমাকে পাগল করে দিচ্ছ। পাগল তো আমি হয়েছি তোমার এই রূপ দেখে। তুমি জানো না আজ রাতে তুমি আমার কতটা কাছাকাছি আছো। রাতের নিস্তব্ধতা ভেঙে শুধু দুজনের ভারী নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। বাইরের পৃথিবীর সমস্ত অপমান, ষড়যন্ত্র সবকিছু যেন এই বদ্ধ ঘরের 4 দেয়ালের বাইরে আটকে আছে। অর্ণব এবং অবন্তী এক তীব্র শারীরিক এবং মানসিক ভালোবাসার সাগরে ডুবে গেল। পরদিন সকাল অর্ণব বেশ ফুরফুরে মেজাজে নিচে নামলো। আজ তার শ্বশুরবাড়ি থাকা 3য় দিন। সে জানে আজ নতুন কোনো অপমানের প্ল্যান রেডি করা আছে। ড্রয়িং রুমে রায়হান আর সারা বসে চা খাচ্ছে। দাদি এক কোণায় বসে পান চিবাচ্ছেন। এই অর্ণব, তুমি এত দেরি করে ঘুম থেকে ওঠো কেন? তুমি জানো না এই বাড়িতে কাজের লোকের এত দেরি করে ওঠার নিয়ম নেই? কাজের লোক কোথায় ভাবি, আমি তো এই বাড়ির আদরের জামাই। আর তাছাড়া কাল রাতে যা ধকল গেছে, সকালে তো একটু ঘুম আসতেই পারে। অর্ণবের কথা শুনে সারা লজ্জায় লাল হয়ে গেল। রায়হান রাগে হাতে চায়ের কাপটা টেবিলে আছড়ে রাখলো। ফাজলামো করিস আমার বউয়ের সাথে? তোর মুখটা আমি আজ সেলাই করে দেবো। আরে ভাইয়া, আপনি এত রেগে যান কেন? আমি তো সত্যি কথাই বললাম। আপনারা কি রাতে ধকল নেন না, নাকি আপনারা শুধু ঝগড়াই করেন? আমার নাচ জামাইটা এক পিস জিনিসের বটে। একদম ঠিক কথা বলেছিস ভাই। এই রায়হান আর সারা তো সারা দিন খালি একে অপরের সাথে চিল্লাচিল্লি করে, ভালোবাসাবাসি করার তো সময় পাই না। দাদি, তুমি কিন্তু ওকে বেশি প্রশ্রয় দিচ্ছ। ওকে আজ আমি একটা কাজ দেবো, দেখি ও কিভাবে করে। বলুন ভাইয়া, কি কাজ? আপনার জন্য আমি সব করতে রাজি। আমাদের বাগানের পেছনে যে পুরনো পুকুরটা আছে, ওটা সব কচুরিপানা পরিষ্কার করতে হবে একা হাতে। কোনো কাজের লোকের সাহায্য নিতে পারবি না। দুপুরের মধ্যে কাজ শেষ না হলে আজকে তোর কোনো খাবার জুটবে না। রায়হানের মুখে একটা পৈশাচিক হাসি। এ পুকুরে কচি ভরুই পানা পরিষ্কার করা একজন মানুষের পক্ষে সারা দুনিয়াও সম্ভব না। উপরন্তু পুকুরে অনেক জোক আর সাপ আছে। সারাও রায়হানের কথা সায় দিয়ে হাসতে লাগলো। পুকুর পরিষ্কার? বাহ, এটা তো অনেক ভালো কাজ। পুকুরে সাঁতার কাটার অনেক শখ আমার, কিন্তু ভাইয়া আমি তো সাঁতার জানি না। যদি ডুবে যাই তবে কিন্তু আপনার নামে মার্ডার কেস হবে। তুই ডুবলে আমার কিছু হবে না। আমাদের ক্ষমতা সম্পর্কে তোর কোনো আইডিয়া নেই। চুপচাপ গিয়ে কাজ শুরু কর। ঠিক তখনই শফিকুর রহমান সেখানে আসলেন। তার মুখটা খুব গম্ভীর। রায়হান, ওকে এখন পুকুরে যাওয়ার দরকার নেই। আজ চেয়ারম্যান লতিফ সাহেব আসছেন আমাদের বাড়িতে। ওনার সাথে আমার খুব জরুরি একটা মিটিং আছে। এই ছোট লোকটা যেন চেয়ারম্যান সাহেবের সামনে না যায়। ওকে পেছনের গোডাউনে পরিষ্কার করতে পাঠাও। চেয়ারম্যান লতিফ? বাহ, এলাকার সবচেয়ে বিখ্যাত মানুষ। ওনার সাথে তো আমার দেখা করা উচিত শ্বশুরাব্বু। ওনার পা ছুঁয়ে সালাম না করলে কি আমার ঘর জামাই জীবন সার্থক হবে? একদম চুপ। তুই ওই গোডাউনে গিয়ে পড়ে থাকবি। চেয়ারম্যান সাহেব যেন ঘুণাক্ষর না জানতে পারে।
যে তুই আমার মেয়েকে বিয়ে করছিস, নইলে আমার মান সম্মান সব শেষ হয়ে যাবে। অর্ণবের মুখে এক চিলতে রহস্যময় হাসি ফুটে উঠল। চেয়ারম্যান লতিফ এই বাড়িতে আসছে, এর মানে তার আর শফিকুর রহমানের মধ্যে কোনো বড় ডিল হতে যাচ্ছে। এই সুযোগটাই অর্ণব এতদিন খুঁজছিল। সে মাথা নেড়ে গোডাউনের দিকে যাওয়ার ভান করলো, কিন্তু তার মাথায় এখন অন্য এক ভয়ঙ্কর প্ল্যান ঘুরপাক খাচ্ছে। বাহ, চেয়ারম্যান লতিফ সাহেব তো দেখি পুরো 1 বস্তা টাকা নিয়ে হাজির। শ্বশুর আব্বুর তো আজকে ঈদ লেগে গেছে। দোস্ত, তুই কি কিছু বলতে পারছিস? আমি কিন্তু বাইরে রেডি আছি। তুই একদম চুপ থাক ফাহিম। আমি গোডাউনের ভেন্টিলেটর দিয়ে সব দেখছি। ড্রয়িং রুমের সোফায় ওরা বসে আছে, আমি আমার ফোন দিয়ে ভিডিও রেকর্ড করছি। তুই শুধু ওই সার বোঝাই ট্রাকগুলোর দিকে নজর রাখ। একটা ট্রাকও যেন এই উপজেলা থেকে বাইরে যেতে না পারে। ঠিক আছে দোস্ত, তুই ধরা পড়ে যাস না আবার। শ্বশুরবাড়ির লোকজন এমনিতেই তোর ওপর ক্ষেপে আছে। গরিবের ছেলে এত সহজে ধরা পড়ে না, তুই ফোন রাখ। এদিকে গোডাউনের অন্ধকার একটা কোনায় দাঁড়িয়ে অর্ণব ভেন্টিলেটরে ফাঁক দিয়ে ড্রয়িং রুমের দিকে নজর রাখছে। ড্রয়িং রুমে শফিকুর রহমান, রায়হানা, চেয়ারম্যান লতিফ বসে আছে। টেবিলের উপর একটা কালো রঙের ব্রিফকেস রাখা। শফিক সাহেব, এই যে এখানে 20 লাখ টাকা আছে, একদম ক্যাশ। নতুন ডিসি স্যার জয়েন করার আগেই আমাদের এই স্যারের চালানটা ক্লিয়ার করতে হবে। আপনি শুধু ফাইলে একটা সাইন করে দিন। কিন্তু লতিফ সাহেব, নতুন ডিসি নাকি খুব কড়া মানুষ। সে যদি কোনোভাবে টের পায় যে আমরা ভেজাল সার গোডাউনে রাখছি, তাহলে তো আমার চাকরি নিয়ে টানাটানি পড়বে। আরে আব্বু, তুমি এত ভয় পাচ্ছ কেন? নতুন ডিসি তো এখন আছেই, আর আসলেও তাকে আমরা ম্যানেজ করে নেব। তুমি সাইন করে দাও, এই সুযোগ তো বারবার আসবে না। ঠিক বলেছেন রায়হান সাহেব, টাকা দিয়ে দুনিয়ার সব কেনা যায়, আর ওই ডিসি তো কোনো ছাড়। আপনি সাইনটা করুন, বাকিটা আমি আর ওসি কামরুল দেখে নেব। ঠিক আছে, আমি সাইন করে দিচ্ছি, তবে কাজটা খুব সাবধানে করতে হবে। ওসি কামরুলকে বলে দেবেন সে যেন আজ রাতেই ট্রাকগুলো পাহারায় থাকে। সে আপনাকে ভাবতে হবে না, কামরুল আমার হাতের মুঠোয়। এই নিন ফাইল। সাইনটা করে দিন শ্বশুর আব্বু। এই সাইনটাই তো আপনাকে সোজা স্ত্রী ঘরে পাঠাবে। আমি শুধু সঠিক সময়ের অপেক্ষা করছি। অর্ণব, তুমি এখানে কি করছো? আরে তুমি এখানে এত অন্ধকার, তুমি কেন আসলে? কেউ দেখলে তো সর্বনাশ হবে। তুমি আব্বু আর চেয়ারম্যান আঙ্কেলের কথা আড়ি পেতে শুনছো? তুমি কি পাগল হয়েছো? ভাইয়া দেখলে তোমাকে আজ মেরেই ফেলবে। চলো এখান থেকে। আরে দাঁড়াও না বউ, এত সুন্দর একটা সিনেমা চলছে, একটু দেখতে দাও। তোমার আব্বু তো দেখি ফাটাফাটি ঘুষ খায়। 20 লাখ টাকা ভাবা যায়? তোমার আব্বু তো পুরো কোটিপতি। তুমি চুপ করবে অর্ণব? আব্বুর নামে এসব কথা বলবে না। তুমি তো জানো না ওরা কতটা ভয়ঙ্কর। তুমি আমার সাথে এখন চলো বলছি। যাবো তো, তবে তার আগে একটা জিনিস দিতে হবে। কি জিনিস? এই অন্ধকারে বউকে একা পেয়েছি, একটা হাম্পি তো পাওনা হয়েই যায়। আমি সেই কখন থেকে গোডাউনে বসে আছি, আমার কষ্ট হচ্ছে না? অসভ্য ছেলে, মানুষের জান যায় যায় অবস্থা, আর ওনার রোম্যান্স পেয়েছে। একদম কাছে আসবে না বলে দিলাম। আমি কাছে না গেলে তুমি আমার কাছে আসবে। গরিবের রোমান্সের পাওয়ার তুমি এখনো বোঝোনি অবন্তী। আমি কিন্তু ছাড়বো না। গোডাউনের আবছা অন্ধকার অর্ণব অবন্তীকে দেয়ালের সাথে চেপে ধরল। অবন্তী ভাওয়ায় আর উত্তেজনায় কাঁপছে। অর্ণব অবন্তীর কোমরে হাত রেখে তাকে নিজের দিকে টেনে নিল। অবন্তীর নরম ঠোঁটে অর্ণব আলতো করে একটা চুমু খেলো। অবন্তী বাধা দেওয়ার চেষ্টা করেও পারল না। কেউ চলে আসবে অর্ণব, ছাড়ো আমাকে। আসুক, আসলে বলবে আমি আমার বউয়ের সাথে প্রেম করছি, এতে দোষের তো কিছু নেই। কাবিন করা বউ আমার। তুমি আসলে একটা পাগল। আচ্ছা হয়েছে, এবার চলো, আম্মু আমাকে খুঁজছে। ঠিক আছে চলো, তবে তোমার আব্বুর এই ঘুষের টাকাটা আমি হজম হতে দেব না বলে দিলাম। তুমি আবার কি নতুন ঝামেলা পাকাবে? দয়া করে শান্ত থাকো অর্ণব, আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক। দুপুরবেলা ডাইনিং টেবিলে এলাহি আয়োজন। চেয়ারম্যান লতিফ খেতে বসেছেন, সাথে শফিকুর রহমান, রায়হান আর নাজমা বেগম। অর্ণবকে বাধ্য করা হয়েছে তাদের খাবার বেড়ে দেওয়ার জন্য। অর্ণব খুব শান্তভাবে খাবার পেতে ভাত আর মাংস তুলে দিচ্ছে। তা শফিক সাহেব, এই ছেলেটাকে আগে তো কখনো দেখিনি। ওকে
নতুন কাজের লোক রেখেছেন নাকি? হ্যাঁ লতিফ সাহেব, গ্রাম থেকে ধরে এনেছি। খুব গরিব মানুষ, খেতে পারতো না, তাই এখানে রেখেছি টুকটাক কাজ করার জন্য। তা তো দেখতেই পাচ্ছি, চেহারা দেখেই তো বোঝা যাচ্ছে আজ তো একটা ছোট লোক। এই ছেলে, আমাকে আর একটু মাংস দাও তো। আর শোনো, ভালো করে কাজ করবে। ইউএনও সাহেবের বাড়িতে কাজ পেয়েছো, তোমার তো ভাগ্য খুলে গেছে। ভাগ্য তো সবারই খোলে চেয়ারম্যান সাহেব। কেউ সৎ পথে থেকে ভাগ্য খোলে, আর কেউ ভেজাল সার বেচে গরিব কৃষকের পেটে লাথি মেরে ভাগ্য খোলে, তাই না চেয়ারম্যান সাহেব? অর্ণবের কথা শুনে ডাইনিং টেবিলে সবাই স্তব্ধ হয়ে গেল। চেয়ারম্যান লতিফের মুখে গ্রাস আটকে গেল। শফিকুর রহমান রাগে কাঁপতে শুরু করলেন। রায়হান উঠে দাঁড়িয়ে অর্ণবের কলার চেপে ধরলো। তুই এত বড় কথা বলিস? তুই জানিস কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস? কলারটা ছাড়েন ভাইয়া, আমি তো শুধু একটা সত্য কথা বললাম, এতে এত রেগে যাওয়ার কি আছে? আর চেয়ারম্যান সাহেব তো অনেক বড় মানুষ, উনি নিশ্চয়ই আমার মতো গরিব মানুষের কথায় রাগ করবেন না। শফিক সাহেব, আপনার কাজের লোকের তো দেখি অনেক সাহস। সে আমাকে ভেজাল সার নিয়ে কথা শোনায়। ওকে এখনই পুলিশে দিন। তুমি এত বড় বেয়াদব হয়েছো অর্ণব? তুমি চেয়ারম্যান সাহেবের অপমান করছো, আমার বাড়িতে বসে আমার মেহমানকে কথা শোনাচ্ছ। আমি কোথায় অপমান করলাম শ্বশুর আব্বু? আমি তো জাস্ট একটা জেনারেল কথা বললাম। আর চেয়ারম্যান সাহেব, আপনি তো অনেক জ্ঞানী মানুষ, আপনি বলুন গরিবের হক মেরে খাওয়া কি ঠিক? তুই আমাকে জ্ঞান দিচ্ছিস? রাস্তার কুকুর, ওসি কামরুলকে ফোন করুন। শফিক সাহেব, এই ছেলেকে আমি আজ জেলের ভাত খাওয়াবো। ওর হাড্ডি আমি গুঁড়ো করে দেব। জেলের ভাত তো আমাকে খাওয়াবেন, কিন্তু ওই 20 লাখ টাকার হিসেবটা কে দেবে চেয়ারম্যান সাহেব? ওই টাকাটা তো টেবিলের উপরেই রাখা ছিল। অর্ণবের মুখে 20 লাখ টাকার কথা শুনে লতিফ এবং শফিকুর রহমান দুজনেরই মুখ ফ্যাকাশে হয়ে গেল। তারা একে অপরের দিকে আতঙ্কিত চোখে তাকালো। রায়হান কলার ছেড়ে দিয়ে কয়েক কদম পিছিয়ে গেল। তুই এসব কি আজে বাজে বকছিস? কিসের 20 লাখ টাকা? তুই পাগল হয়েছিস? আরে শ্বশুর আব্বু, আপনি এত ঘাবড়ে যাচ্ছেন কেন? আমি তো কাল টিভিতে দেখলাম কোনো এক চেয়ারম্যান 20 লাখ টাকা ঘুষ খেয়েছে, তাই বললাম। আপনারা আবার নিজেদের উপর নিয়ে নিলেন নাকি? তুই একদম চুপ করবি ছোট লোক। তোর এত বড় বড় কথা আমি আর সহ্য করতে পারছি না। তুই এখন এই ঘর থেকে বেরিয়ে যা, রান্নাঘরে গিয়ে বসে থাক। যাচ্ছি শাশুড়ি আম্মু, তবে যাওয়ার আগে বলে যাই, গরিব মানুষের চোখ কান কিন্তু অনেক খোলা থাকে, বেশি বাড়াবাড়ি করলে কিন্তু সবারই খবর আছে। অর্ণব মুচকে হেসে রান্নাঘরের দিকে চলে গেল। চেয়ারম্যান লতিফের আর খাবার গলা দিয়ে নামলো না। সে তড়িঘড়ি করে হাত দিয়ে উঠে পড়ল। শফিক সাহেব, ছেলেটা কিন্তু সুবিধার না। ও মনে হচ্ছে আমাদের সব কথা শুনে ফেলেছে। ওকে এখানে রাখা মোটেও ঠিক হবে না। ও বাইরে মুখ খুললে আমাদের সর্বনাশ হয়ে যাবে। আপনি চিন্তা করবেন না লতিফ সাহেব, আমি আজই ওর একটা পার্মানেন্ট ব্যবস্থা করছি। ওকে আমি এমন জায়গা পাঠাবো যেখান থেকে ও জীবনও ফিরে আসতে পারবে না। আব্বু, ওকে আর সময় দেওয়া যাবে না। আজ রাতেই ওকে ফিনিশ করে দিতে হবে। আমি আমার লোক রেডি করেছি, ওকে বস্তায় ভরে নদীতে ফেলে দেব। বিকেলে বাড়ির পেছনের বাগানে অর্ণব গাছের শুকনো পাতা পরিষ্কার করছে। রিয়া সেজেগুজে সেখানে এসে হাজির। রিয়ার পরনে একটা লাল শাড়ি, চুলগুলো খোলা। সে ইচ্ছে করে অর্ণবের আশেপাশে ঘুরঘুর করছে। অর্ণব ভাইয়া, আপনি তো কষ্ট করে কাজ করছেন, আপনার কি একটু হাঁপ লাগছে না? আমাকে বলুন, আমি একটু সাহায্য করি। হাফ তো লাগবেই রিয়া, তবে তোমার মতো সুন্দরী মেয়ের সামনে থাকলে তো সব কষ্ট এমনিতেই দূর হয়ে যায়। তুমি আজ এত সেজেছো কেন? কার মাথা ঘোরানোর প্ল্যান করছো? আপনার জন্য সেজেছি ভাইয়া। আপনি তো অবন্তী আপুর পাল্লায় পড়ে জীবনটা নষ্ট করেছেন। আপু তো সারা দিন আপনার সাথে রাগ দেখায়। আপনি চাইলে আমরা দুজন এখান থেকে পালিয়ে যেতে পারি। আমার বাবার অনেক টাকা, আমরা শহরে গিয়ে খুব সুখে থাকবো। প্রস্তাবটা তো খারাপ না রিয়া, বড়লোকের মেয়ে, সাথে এত সুন্দর চেহারা। আমি গরিব মানুষ তো পুরো লটারি পেয়ে যাব। তোমার কথা শুনে তো আমার এখনই পালাতে ইচ্ছা করছে। ঠিক সেই মুহূর্তে অবন্তী সেখানে এসে হাজির। অর্ণব আর রিয়ার কথাবার্তা শুনে অবন্তীর রাগে পুরো শরীর জ্বলতে শুরু করেছে।
সে হনহন করে এগিয়ে এসে রিয়ার হাত শক্ত করে চেপে ধরলো। তুই এখানে কি করছিস রিয়া? তুই জানিস না অর্ণব আমার স্বামী? তুই ওর সাথে এত মাখামাখি করার কে? তোকে আমি অনেকবার ওয়ার্নিং দিয়েছি। তুই এত রেগে যাচ্ছিস কেন আপু? অর্ণব ভাইয়া তো আমার সাথে নিজ থেকেই কথা বলছে, তাই না ভাইয়া? আপনি তো আমাকে বলেছেন আমি অনেক সুন্দর। তুই একদম চুপ থাকবি রিয়া। তুই একটা নির্লজ্জ বেহায়া মেয়ে, পরে স্বামীর দিকে নজর দিস। তোকে আজ আমি এই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে তবেই ছাড়বো। আরে বউ, তুমি এত রেগে যাচ্ছ কেন? রিয়া তো শুধু আমার কাজের খবর নিচ্ছিল, ওর কোনো দোষ নেই। তুই একদম একটা কথাও বলবে না অর্ণব। তুমি একদম একটা কথাও বলবে না অর্ণব। তুমি একটা চরিত্রহীন লুচ্চা ছেলে। আমি তোমাকে এত ভালোবাসি, সবার সাথে ফাইট করছি তোমার জন্য, আর তুমি আমার চোখের সামনে অন্য মেয়ের সাথে লাইন মারছো। আমি আজই আব্বুকে বলে এই বিয়ে ভেঙে দিব। অবন্তী রাগে কাঁদতে কাঁদতে বাড়ির ভেতর চলে গেল। অর্ণব একটা দীর্ঘশ্বাস ফেললো। সে আসলে অবন্তীর এই চরম জেলাসিটা খুব এনজয় করে। রিয়া একটা বেজোর হাসি হাসলো। দেখলেন তো ভাইয়া, অবন্তী আপু কতটা বদমেজাজি। ওর সাথে আপনি কখনোই শান্তিতে সংসার করতে পারবেন না। আপনি আমার কাছেই চলে আসুন, আমি আপনাকে অনেক ভালোবাসবো। রিয়া, তুমি অনেক সুন্দর হতে পারো, কিন্তু আমার বউয়ের পায়ের এক কোণা ধুলোর যোগ্য তুমি না। অবন্তী রাগ করে কারণ সে আমাকে পাগলের মতো ভালোবাসে, আর তুমি আমার কাছে এসেছো শুধু তোমার সস্তা জেদ মেটানোর জন্য। এখন তুমি এখান থেকে যাও, নইলে তোমার ওই মেকআপ করা মুখটা আমি ঘাসের সাথে ঘষে দেব। অর্ণবের গলা হঠাৎ করে এতটাই গম্ভীর আর ভয়ঙ্কর হয়ে গেল যে রিয়া ভয় পেয়ে কয়েক কদম পিছিয়ে গেল। সে আর কথা না বাড়িয়ে চুপচাপ সেখান থেকে কেটে পড়ল। রাত 11টা। অবন্তীর রুম। অবন্তী বিছানায় উপর হয়ে শুয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। অর্ণব রুমে ঢুকে দরজাটা ভেতর থেকে ভালো করে লক করে দিল। সে ধীর পায়ে অবন্তীর পাশে গিয়ে বসলো। বউ, এখনো কাঁদছো? চোখ দুটো তো ফুলিয়ে একদম টমেটো বানিয়ে ফেলেছো। একটু তাকাও আমার দিকে। আমাকে একদম ছোবে না তুমি। তুমি রিয়ার কাছে যাও। আমার কাছে কেন এসেছো? আমি কাল সকালে তোমাকে ডিভোর্স দিয়ে দিব। ডিভোর্স এত সস্তা না অবন্তী। কাবির নামায় 20 লাখ টাকা দেনমোহর লেখা আছে। আগে 20 লাখ টাকা দাও, তারপর ডিভোর্সের কথা ভাববো। গরিব মানুষের টাকা মারা এত সহজ না। তুমি একটা ছোট লোক, টাকার লোভী ফকিন্নির পুত। তুমি শুধু টাকার জন্যই আমাকে বিয়ে করেছো, তাই না? আমি টাকার লোভী? আচ্ছা, মানলাম, কিন্তু তোমার আব্বু যে আজ 20 লাখ টাকা ঘুষ খেলো সেটা কি? আমি তো শুধু আমার লিগেল টাকা চাইছি। আমি তো আর ভেজাল সারের ব্যবসা করছি না। তুমি আবার আব্বুর কথা তুলছো? আমি তোমাকে ঘেন্না করি অর্ণব। তুমি এক্ষুনি আমার রুম থেকে চলে যাও। আমি তোমার মুখ দেখতে চাই না। অবন্তী উঠে দাঁড়ানোর চেষ্টা করতে অর্ণব তাকে শক্ত করে চেপে ধরে বিছানায় ফেলে দেয়। অর্ণবের চোখের দৃষ্টি এখন সম্পূর্ণ অন্যরকম। সেখানে চরম এক নেশার তীব্র আকাঙ্ক্ষা কাজ করছে। তুমি আমাকে ঘেন্না করো? সত্যি বলছো? আমার চোখের দিকে তাকিয়ে বলো যে তুমি আমাকে ঘেন্না করো। হ্যাঁ, সত্যি বলছি। আমি তোমাকে ঘৃণা করি। ছাড়ো আমাকে, অসভ্য জানোয়ার। ঠিক আছে, তাহলে আজ আমি তোমাকে এমন ভাবে ভালোবাসবো যে তুমি আমাকে ঘেন্না করতে চিরজীবনের জন্য ভুলে যাবে। আমি আজ তোমাকে বোঝাবো এই গরিব ছেলের গায়ের জোর আর ভালোবাসার জোর কতটুকু। অর্ণব অবন্তীর 2 হাত মাথার উপর শক্ত করে চেপে ধরলো। অবন্তী ছটফট করতে লাগলো, কিন্তু অর্ণবের শক্তির কাছে সে কিছুই করতে পারলো না। অর্ণব অবন্তীর ঘাড়ে মুখ গুজে গভীর ভাবে চুমু দিতে লাগলো। অবন্তী বাধা দেয়া ধীরে ধীরে কমে আসছে। অর্ণবের প্রতিটি পুরুষালী স্পর্শ অবন্তীর শরীরে যেন আগুন ধরে দিয়েছে। অর্ণব, প্লিজ আমাকে ছেড়ে দাও। আমার খুব লাগছে। তুমি আমাকে এত জোর করছো কেন? লাগুক। আজকে তুমি আমাকে অনেক কটু কথা শুনিয়েছো। রিয়ার সামনে আমাকে অপমান করেছো। আমি কোনো কথা শুনবো না। আজকে এই বিছানায় শুধু আমার রাজত্ব চলবে। অর্ণব অবন্তীর শাড়ির আঁচড় সরিয়ে দিল। অবন্তীর উন্মুক্ত কাঁধে আর গলায় অর্ণব নিজের অধিকার প্রতিষ্ঠা করতে লাগলো। অবন্তীর মুখ থেকে অস্পষ্ট গোঙানি বেরিয়ে আসছে। অর্ণবের শরীরে উষ্ণতায় অবন্তী নিজেকে পুরোপুরি সঁপে দিল। রাগ, অভিমান, জেদ সব যেন এই তীব্র কামনার কাছে হার মানলো। তুমি আসলে একটা জানোয়ার অর্ণব। তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি, আর তুমি বারবার আমাকে এইভাবেই দুর্বল করে দাও। আমি তোমার এই স্পর্শের কাছে সবসময় হেরে যাই। আমি জানোয়ার হতে পারি বউ,
কিন্তু এই জানোয়ার শুধু তোমার জন্য পাগল। তুমি ছাড়া আমার এই দুনিয়ায় আর কোনো দুর্বলতা নেই। আমি তোমাকে আমার নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসি। দুজনের গভীর ভালোবাসায় খেলার রাত গভীর হতে লাগলো। অবন্তীর নরম শরীর অর্ণবের শক্ত পেশির নিচে পিষ্ট হচ্ছে। তাদের মিলনের তীব্রতায় রুমের পরিবেশ চরম উত্তপ্ত। দুজনের ঘামে ভেজা শরীর এক অদ্ভুত জাদুকরী মুহূর্ত তৈরি করেছে। বেশ কয়েকটা সময় পর তারা ক্লান্ত হয়ে একে অপরের বুকে মাথা রেখে শুয়ে রইল। অবন্তী অর্ণবের বুকের পশমগুলোতে হাত বোলাচ্ছে। অর্ণব ভাইয়া কিন্তু আজকে খুব রেগে আছে। আমি সন্ধ্যায় শুনেছি ভাইয়া ফোনে কাদের সাথে যেন কথা বলছিল। ওরা তোমাকে আজ রাতে বা কাল সকালে মেরে ফেলার প্ল্যান করছে। তুমি কাল সকালে এই বাড়ি থেকে চলে যাও প্লিজ। আমি তোমাকে হারাতে চাই না। আমাকে মেরে ফেলে এত সহজ না অবন্তী। ওরা জানে না আমি কে, আর আমার শেকড় কত দূর পর্যন্ত ছড়ানো। তুমি কে মানে? তুমি তো অর্ণব, গ্রামের একটা সাধারণ ছেলে যার নিজের ঠিক মতো যাওয়ার টাকা নেই। আমি সাধারণ ছেলে হতে পারি, কিন্তু আমার ভেতরে এমন একটা আগুন আছে যা তোমার আব্বু আর ভাইয়ার সব অহংকার পুড়িয়ে ছাই করে দেবে। তুমি শুধু আগামীকালের জন্য অপেক্ষা করো। আগামীকাল এই বাড়িতে এমন একটা ঝড় উঠবে যা কেউ কল্পনাও করতে পারেনি। অর্ণব মুচকি হাসলো। অবন্তী বুঝতে পারলো না অর্ণব কি বলতে চাইছে। সে অর্ণবের বুকে মুখ লুকিয়ে চোখ বন্ধ করলো। অর্ণব অন্ধকারে সিলিং এর দিকে তাকিয়ে আছে। তার আসল মিশন কালকে থেকে শুরু হতে যাচ্ছে। নতুন ডিসি হিসেবে তার পরিচয় এখনো গোপন, কিন্তু আগামীকাল সে এমন একটা চাল চালবে যে শফিকুর রহমান আর চেয়ারম্যান লতিফকে পথে বসিয়ে দেবে। রায়হানের গুন্ডা বাহিনী তাকে কি করবে সেই হিসাব মেলানোর জন্য অর্ণব মনে মনে একটা ভয়ঙ্কর ছক কষতে শুরু করলো। এই মেয়ে, চোখ খোলো, সকাল হয়ে গেছে। আর একটু ঘুমাই না। রাতে তো ঘুমালে না, এখন সকাল সকাল ঘুমের ভান। সব দোষ তো তোমার, অসভ্য একটা। বউয়ের সাথে রোমান্স করা অসভ্যতা হলে আমি 100 বার অসভ্য। দূরে যাও বলছি, আমার সারা শরীর ব্যথা করছে। কাছে এসে একটু টিপে দেব নাকি? একদম না। কাল রাতে যা করেছো এরপর তোমার কাছে আসতেও আমার ভয় করছে। ভয় পাওয়ার কি আছে? আমি কি বাঘ নাকি ভাল্লুক? বাঘ ভাল্লুকের চেয়েও ভয়ঙ্কর তুমি। তাই নাকি? তাহলে এই বাঘটা এখন তোমাকে আবার খাবে। না অর্ণব প্লিজ, কেউ চলে আসবে। সকালে মিষ্টি রোদ জানালা পর্দা ভেদ করে অবন্তীর মুখে পড়ছে। অবন্তী চোখ পিটপিট করে তাকালো। অর্ণব তার বুকের উপর এক হাত রেখে দুষ্ট চোখে তাকিয়ে আছে। অবন্তীর পাতলা গাউনটা একপাশে সরে গেছে। অর্ণব আচমকা অবন্তীর গলার কাছে মুখ ডুবিয়ে দিল। অবন্তী খিলখিল করে হেসে উঠল। সুরসুরি লাগছে তো অর্ণব, ছাড়ো আমাকে। ছাড়বো না, আজ সারাদিন এইভাবেই ধরে রাখবো। নিয়ে যেতে হবে তো। আম্মু চিল্লাচিল্লি শুরু করবে। করুক, শাশুড়ি আম্মুর চিল্লানো শুনতে আমার খুব ভালো লাগে। তুমি একটা পাগল। আচ্ছা হয়েছে, এবার ছাড়ো, আমাকে ফ্রেশ হতে হবে। একসাথে ফ্রেশ হয়ে চলো, বাথরুমে অনেক জায়গা আছে। তুমি দিন দিন আরো বেশি অসভ্য হচ্ছ। আমি একাই যাব। অবন্তী অর্ণবকে ধাক্কা দিয়ে সরিয়ে এক লাফে খাট থেকে নেমে বাথরুমের দিকে দৌড় দিল। অর্ণব হো হো করে হেসে উঠল। বিছানায় শুয়ে শুয়ে সে নিজের ফোনটা হাতে নিল। ফাহিমের একটা মেসেজ এসেছে। মেসেজটা পড়ে অর্ণবের মুখে হাসি মিলিয়ে গেল। চোখ দুটো তীক্ষ্ণ হয়ে উঠল। ঠিক আছে রায়হান ভাইয়া, আজ আপনার গুন্ডাদের সাথে একটু খেলা হবে। কিছুক্ষণের মধ্যে অবন্তী বাথরুম থেকে বেরিয়ে এলো। তার ভেজা চুল থেকে পানি ঝরছে। অর্ণব মুগ্ধ হয়ে অবন্তীর দিকে তাকিয়ে রইল। তোমাকে ভেজা চুলে যা লাগে না বউ, আমার তো আবার ইচ্ছে করছে। চুপ করো তো, জলদি যাও, গোসল করে নিচে আসো। যাচ্ছি, তবে নিচে আজ একটা বড় চমক অপেক্ষা করছে তোমার জন্য। কি সব চমক? সারপ্রাইজ, নিচে গেলেই দেখতে পাবে। অর্ণব চোখ টিপে বাথরুমে ঢুকে গেল। অবন্তী অবাক হয়ে দাঁড়িয়ে রইল। এই ছেলেটার মাথায় কখন কি ঘুরে সেটা বোঝা বড় দায়। কিছুক্ষণ পর দুজনে ড্রয়িং রুমে নামলো। ডাইনিং টেবিলে সবাই বসে আছে। শফিকুর রহমানের মুখটা থমথমে। রায়হান বারবার ঘড়ি দেখছে। কি ব্যাপার অবন্তী, মহারানীর আজ এত দেরি হলো কেন ঘুম থেকে উঠতে? আমার একটু মাথা ব্যথা করছিল ভাবি। মাথা ব্যথা করবে না তো কি করবে? ওই ছোট লোক স্বামীর সাথে এক রুমে থাকলে সুস্থ মানুষেরও অসুখ হয়ে যায়। শাশুড়ি আম্মু, আপনি এত চিন্তা করবেন না। আমি তো ওর মাথা ব্যথা কমানোর মলম
রাতে ভালো করে মালিশ করে দিয়েছি। ফাজিল কোথাকার, বড়দের সামনে কি বলতে হয় সেই আক্কেলটুকু তোর নেই? আমি তো সত্যি কথাই বললাম ভাইয়া। আপনার বউয়ের মাথা ব্যথা হলে আপনি মালিশ করে দেন না? এই ছেলেটার মুখে কোনো লাগাম নেই। আয় ভাই, আমার পাশে আয়। আসছি দাদি। শ্বশুর আব্বু, আপনার মুখটা এত ভার কেন? আজ কি কোনো ঘুষের টাকা পাননি? তুই একদম চুপ থাকবি। আব্বু তুমি শান্ত হও। এই ছোট লোক, এদিকে আয়। জি ভাইয়া, বলুন কি কাজ করতে হবে? আমাদের পুরনো ইটের ভাটার ওখানে গোডাউন আছে, ওখানে কিছু সিমেন্ট বস্তা রাখা আছে। তুই গিয়ে সেগুলো গুছিয়ে রাখবি একা হাতে। ইটের ভাটার ওখানে তো অনেক জঙ্গল, আর ওখানে তো কেউ থাকে না। অর্ণব একা কেন যাবে? তুই চুপ থাক অবন্তী, ও ঘর জামাই থাকছে, কাজ তোকে করতেই হবে। আরে বউ, তুমি এত টেনশন করছো কেন? আমি তো শক্ত সামর্থ্য পুরুষ মানুষ। জঙ্গল তো আমার কাছে কিছুই না। আমি এখনই যাচ্ছি। এদিকে অর্ণব রায়হানের চোখের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিল। রায়হানের চোখে একটা খুনের দৃষ্টি। অর্ণব বুঝতে পারছে এটার ভাটায় সিমেন্টে গোছানো কোনো কাজ নয়, এটা একটা ফাঁদ। রায়হান সেখানে গুন্ডা সেট করে রেখেছে। অর্ণব হাসতে হাসতে বাড়ি থেকে বেরিয়ে গেল। অবন্তীর বুকের ভেতরটা কেমন যেন ধকধক করে উঠল। ভাইয়া, তুমি ওকে ওখানে কেন পাঠালে? আমি জানি তোমার মতলব ভালো না। বেশি কথা বলবি না তুই, ওর কাজের জন্যই ওকে পাঠানো হয়েছে। তুই ওর জন্য এত মায়া দেখাচ্ছিস কেন অবন্তী? ওই ভিখারিটা মরলেই তো আমরা বাঁচি। আম্মু, তুমি জানো তুমি কি বলছো? ও আমার স্বামী, ওর কিছু হলে আমি তোমাদের কাউকে ছাড়বো না। অবধি কাঁদতে কাঁদতে নিজের রুমে চলে গেল। এদিকে অর্ণব ইটের ভাটার কাছে পৌঁছালো। জায়গাটা সত্যি অনেক নির্জন, চারপাশে বড় বড় গাছ আর ঝোপঝাড়। পুরনো গোডাউনের ভেতর ঢোকার সাথে সাথে 5 জন গুন্ডা টাইপের লোক তাকে ঘিরে ধরলো। কি রে ছোকরা, ইউনিয়ন সাহেবের মেয়ের দিকে নজর দিস? আজ তোর হাড্ডি দিয়ে কাবাব বানাবো। কাবাব বানাবি? তা মশলাপাতি সব এনেছিস তো, নাকি শুধু কাঁচা মাংসই খাবি? তোরা 5 জন আর আমি একা? তোদের তো একটু লজ্জা হওয়া উচিত। এই ধর শালাকে। সবার হাতে লোহার রড আর লাঠি। একজন গুন্ডা রড দিয়ে অর্ণবের দিকে দৌড়ে এলো। অর্ণব চোখের পলকে একটু পাশে সরে গিয়ে গুন্ডার পেটে সজোরে একটা লাথি বসিয়ে দিল। গুন্ডাটা ছিটকে গিয়ে ইটের স্তূপের উপর পড়লো। বাকি 4 জন একযোগে আক্রমণ করলো। অর্ণবের চোখে মুখে কোনো ভয় নেই, বরং একটা শিকারী উল্লাস কাজ করছে। সে এক হাতে একজনের লাঠি আটকে অন্য হাত দিয়ে তাকে নাকে প্রচন্ড জোরে একটা ঘুষি মারলো। ফিনকি দিয়ে রক্ত ছুটে গেল। কি রে, তোদের রায়হান স্যার কি তোদের হরলিক্স খেতে দেয় না? এত দুর্বল কেন তোরা? শালা তো দেখি অনেক চালাক, রড দিয়ে ওর পা ভেঙে দে। আমার পা ভাঙবি? আয় ভাঙ। অর্ণব শূন্যে লাফিয়ে উঠে সামনে দুজনের বুকে পরপর 2টি লাথি মারলো। তারা দুজনই মাটিতে লুটিয়ে পড়লো। মাত্র 5 মিনিটের মধ্যে 5 জন গুন্ডা মাটিতে পড়ে ব্যথায় কাতরাতে লাগলো। অর্ণব নিজের শার্টের কলারটা ঠিক করলো। একটা গুন্ডার পকেট থেকে ফোনটা বের করে নিল সে। এই ফোনটা আমি রাখলাম, তোদের রায়হান স্যারকে বলিস ওর পাঠানো কাবাব খুব টেস্টি ছিল। অর্ণব ধীর পায়ে ইটের ভাটা থেকে বেরিয়ে এলো। তার শার্টে একটু ধুলো লেগেছে, কিন্তু শরীরে একটা আঁচড়ও লাগেনি। সে সোজা ফাহিমের সাথে দেখা করতে গেল। ফাহিম একটা চায়ের দোকানে বসে অপেক্ষা করছিল। কি রে দোস্ত, কি অবস্থা? তোকে তো রায়হান গুন্ডা দিয়ে মারার প্ল্যান করেছিল, কিন্তু বেচারা জানে না আমি কে। 5 জনকে হাসপাতালে টিকিট ধরিয়ে দিয়ে এসেছি। তুই পারিসও দোস্ত, কিন্তু এবার কি করবি? তুই আজ রাতেই হেডকোয়ার্টারে ফোন করবি, বলবি চেয়ারম্যান লতিফ আর ইউএনও শফিকুর রহমানের গোডাউনে কোটি টাকার ভেজাল সার আছে। কাল সকালেই যেন রেইড হয়। কিন্তু ওসি কামরুল যদি জেনে যায়? কামরুল কিছুই জানবে না। হেডকোয়ার্টারের ফোর্স সরাসরি আসবে, তুই শুধু খবরটা পক্কি করবি। ঠিক আছে দোস্ত, আমি সব ব্যবস্থা করছি। অর্ণব ফাহিমের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির দিকে রওনা হলো। ড্রয়িং রুমে রায়হান আর সারা বসে টিভি দেখছে। শফিকুর রহমান পেপার পড়ছেন। অর্ণবকে হাসি মুখে ঢুকতে দেখে রায়হানের চোখ কপালে উঠে গেল। তুই ফিরে এসেছিস? কেন ভাইয়া, আমি কি মরে ভূত হয়ে আসবো নাকি? তুমি তো ইটের ভাটায় গিয়েছিলে, কাজ শেষ? কাজ তো অনেকক্ষণ আগে শেষ ভাবি, তবে ভাইয়ার পাঠানো লোকগুলো আমাকে খুব সাহায্য করেছে।
তুই কি আজে বাজে বকছিস? কাদের কথা বলছিস তুই? কেন শ্বশুর আব্বু, ভাইয়া কি আপনাকে বলেনি? ভাইয়া তো আমার জন্য 5 জন বডিগার্ড পাঠিয়েছিল। বডিগার্ড? তুই সব কি বলছিস? আরে ভাইয়া, ওই যে 5 জন লোক, ওরা তো দেখি কাজ করতে গিয়ে সব অজ্ঞান হয়ে পড়ে আছে। আমি আর কি করব, ওদের ফোনটা নিয়ে চলে এলাম। অর্ণব পকেট থেকে গুন্ডার ফোনটা বের করে টেবিলের উপর রাখলো। ফোনটা দেখে রায়হানের মুখ শুকিয়ে গেল। সে বুঝতে পারলো অর্ণব তার সব গুন্ডাকে পিটে সোজা করে দিয়ে এসেছে। শফিকুর রহমান অবাক হয়ে ছেলের দিকে তাকালেন। রায়হান, এসব কি শুনছি আমি? আব্বু ও মিথ্যে বলছে, আমি কিছুই জানি না। মিথ্যা কেন বলবো ভাইয়া? এই তো আপনার নাম্বার থেকে লাস্ট কল করা হয়েছে এই ফোনে। আমি কি কল করে শোনাবো শ্বশুর আব্বুকে? তুই একদম চুপ করবি? তুই একটা ফকিন্নির পুত, তোর এত বড় সাহস, তুই আমাকে ব্ল্যাকমেল করিস? ব্ল্যাকমেইল কোথায় করলাম ভাইয়া? আমি তো জাস্ট প্রুফ দেখালাম। তা আপনার ওই গোডাউনের ভেজাল সিমেন্ট গুলো কিন্তু আমি গুছিয়ে রেখেছি। রায়হান রাগে ফুঁসতে ফুঁসতে সেখান থেকে চলে গেল। শফিকুর রহমানের গভীর মুখে নিজের রুমে ঢুকলেন। অর্ণব হাসতে হাসতে রান্নার ঘরের দিকে গেল 1 গ্লাস পানি খেতে। অবন্তী এতক্ষণ সিঁড়িতে দাঁড়িয়ে সব শুনছিল। সে দৌড়ে এসে অর্ণবকে জড়িয়ে ধরলো। তুমি ঠিক আছো তো অর্ণব? ওরা তোমাকে কিছু করেনি তো? আরে বোকামে, আমাকে কিছু করা কি এতই সহজ? আমি একদম ফিট আছি। আমি খুব ভয় পেয়েছিলাম। ভাইয়া তোমাকে মারার জন্য লোক পাঠিয়েছিল, তাই না? পাঠিয়েছিল তো, কিন্তু তোমার জামাইয়ের গায়ের জোর তো তুমি রাতে দেখো। ওই 5টা লোক আমার কি করবে? তুমি সবসময় শুধু অসভ্য কথা বলবে, তাই না? আমার এখানে যান যায় যায় অবস্থা, আর উনি রোম্যান্স নিয়ে আছেন। বউ কাছে থাকলে তো রোমান্স আসবেই। তুমি তো আমাকে আদর করে দাও না, তাই আমি জোর করে নেই। আমি তোমাকে ঘেন্না করি, একটু ভালোবাসি না আমি তোমাকে। ঘেন্না করো? তাহলে এই যে বুকে লেপ্টে আছো, এটা কি? অবন্তী বুঝতে পারলো সে এখন অর্ণবকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। সে লজ্জায় লাল হয়ে 2 কদম পিছিয়ে গেল। অর্ণব শেষে অবন্তীর একটা হাত টেনে নিল। আসো আমার সাথে, রুমে চলো। এখন রুমে গিয়ে কি করবে? ভর দুপুরে কেউ দেখলে কি ভাববে? ভাবলে ভাবুক, আমার বউয়ের সাথে আমি রুমে যাব, তাতে কার কি? অর্ণব অবন্তীর হাত ধরে টেনে নিজের রুমের দিকে নিয়ে গেল। রিয়া দূর থেকে সব দেখছিল, তার চোখে চরম হিংসা। সে মনে মনে একটা নতুন প্ল্যান করতে শুরু করলো অর্ণবকে পাওয়ার জন্য। রুমে ঢুকে অর্ণব দরজাটা লক করে দিল। তুমি দরজা লক করলে কেন অর্ণব? খোলা রাখবো নাকি? শাশুড়ি আম্মু তো আবার সুযোগ পেলেই উকি মারে। তুমি আম্মুকে নিয়ে বাজে কথা বলবে না। আচ্ছা, বলবো না। এবার তুমি আমাকে একটু আদর করো তো। বাইরে এতক্ষণ গুন্ডা পিটিয়ে আমার হাত পা খুব ব্যথা করছে। আমি পারবো না, তুমি নিজে নিজে করো। নিজে নিজে কিভাবে করব? তুমি বউ হয়ে আমার একটু সেবা করতে পারছো না? সেবা করব কেন? তুমি তো আমাকে জোর করে ভালোবাসো। ও আচ্ছা, জোর করি। ঠিক আছে, আজকে থেকে আর জোর করব না। আমি সোফায় ঘুমাবো। অর্ণব রাগ করার ভান করে সোফায় গিয়ে বসে পড়ল। অবন্তী কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ধীর পায়ে অর্ণবের কাছে গিয়ে বসলো। সে আলতো করে অর্ণবের চুলে হাত বুলিয়ে দিল। খুব ব্যথা পেয়েছো? অনেক ব্যথা। বুকে তো একদম পাথর দিয়ে মেরেছে। দেখি শার্টটা খোলো তো, আমি মালিশ করে দিচ্ছি। না না, খুলতে হবে না, তুমি এমনি একটু হাত বুলিয়ে দাও। তুমি এত জেদ করো কেন? শার্টটা খোলো বলছি। অবন্তী নিজের হাতে অর্ণবের শার্টের বোতামগুলো খুলে দিল। অর্ণবের শক্ত পেশিবহুল বুকটা উন্মুক্ত হয়ে গেল। সেখানে কোনো আঘাতের চিহ্ন নেই, উল্টো অর্ণব মিটমিট করে হাসছে। অবন্তী বুঝতে পারলো অর্ণব তার সাথে নাটক করছে। তুমি একটা চিটার, তোমার তো কোথাও ব্যথা লাগেনি। চিট কোথায় করলাম? আমি তো বলেছিলাম আমার বুকে ব্যথা, কিন্তু সেটা তো ভালোবাসার ব্যথা। হাজির ছেলে, আমি যাচ্ছি এখান থেকে। কোথায় যাবে? অবন্তী উঠতে গেলে অর্ণব তাকে নিজের কোলের ওপর টেনে বসিয়ে নিল। অবন্তী অর্ণবের বুকে মাথা রেখে স্থির হয়ে গেল। অর্ণব অবন্তীর 2 হাত নিজের হাতের মুঠোয় নিয়ে নিল। জানো অবন্তী, কালকের পর থেকে আমাদের জীবনটা একদম বদলে যাবে। কেন? কাল কি হবে? কাল এমন কিছু হবে যেটা এই বাড়ির কেউ স্বপ্নেও ভাবেনি। তোমার আব্বু আর ভাইয়ার সব অহংকার কাল মাটির সাথে মিশে যাবে। তুমি আমাকে ভয় দেখাচ্ছ অর্ণব? তুমি কি করবে কাল? আমি কিছুই করব না, যা করার প্রশাসন করবে। তুমি শুধু একটা জিনিস মনে রেখো, যাই হোক না কেন তুমি সবসময় আমার পাশে থাকবে তো? আমি তো তোমার জন্যই পুরো দুনিয়ার সাথে লড়তে রাজি অর্ণব, কিন্তু তুমি কোনো ভুল কিছু করো না প্লিজ। ভুল আমি করি না বউ,
আমি শুধু হিসাব সমান করি। অর্ণব অবন্তীর থুতনি ধরে মুখটা উপরে তুলল। অবন্তীর চোখে একরাশ বিভ্রান্তি আর গভীর ভালোবাসা। অর্ণব ধীর গতিতে অবন্তীর ঠোঁটে নিজের ঠোঁট ছুঁয়ে দিল। অবন্তী চোখ বন্ধ করে সে স্পর্শ গ্রহণ করলো। অর্ণবের হাত দুটো অবন্তীর পিঠের উপর দিয়ে নিচে নামতে লাগলো। অর্ণব, তুমি এখন এসব শুরু করো না প্লিজ, আমার খুব টেনশন হচ্ছে। টেনশন দূর করার জন্যই তো এই ব্যবস্থা। তুমি শুধু চোখ বন্ধ করে আমাকে অনুভব করো। তুমি একটা আস্ত জানোয়ার। আর তুমি সেই জানোয়ারের প্রিয় শিকার। দুপুরের নিস্তব্ধতায় রুমের ভেতর এক তীব্র ভালোবাসার উত্তাপ ছড়িয়ে পড়ল। অর্ণব অবন্তীকে বিছানা শুয়ে দিল। অবন্তীর গাউনটা কখন যে মেঝেতে লুটিয়ে পড়লো সে টেরও পেল না। অর্ণবের প্রতিটা চুম্বনে অবন্তীর শরীর কেঁপে কেঁপে উঠছে। তুমি এত পাগল কেন অর্ণব? আমাকে একটু নিঃশ্বাস নিতে দাও। নিঃশ্বাস তো আমি হরণ করতে এসেছি। আজ তোমাকে পুরোটা নিজের করে নেব। অর্ণবের গরম নিঃশ্বাস অবন্তীর ঘাড়ে গলা সুড়সুড়ি দিচ্ছে। অবন্তী উত্তেজনায় অর্ণবের পিঠ থাপড়ে ধরল। দুজনের শরীর যেন এক ছন্দে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। বাইরের পৃথিবীর সমস্ত চিন্তা, আগামীকালের ভয়ঙ্কর ঝড় সবকিছু ভুলে তারা শুধু একে অপরের ভালোবাসায় ডুবে গেল। বিকেলে অবন্তী যখন নিচে নামলো তার মুখে এক অদ্ভুত আভার। রিয়া ড্রয়িং রুমে বসেছিল। সে অবন্তীকে দেখে বাঁকা হাসলো। কি ব্যাপার আপু, এতক্ষণ ধরে ভাইয়ের সাথে কি করছিলি? নিজের স্বামীর কাছে রুমে ছিলাম, এতে এত জানার কি দরকার? দরকার তো আছেই, ভাইয়া এত হ্যান্ডসাম, ওকে তো আমারও পছন্দ। তুই একদম চুপ করবি রিয়া, তোর নজর কিন্তু ভালো না। নজর ভালো দিয়ে কি করবো? তুমি তো ভাইয়াকে ধরে রাখতে পারবে না, ভাইয়া তো আমাকেই ভালোবাসবে। অবন্তীর রাগে রিয়ার গালে সজোর একটা চড় বসিয়ে দিল। রিয়া ছিটকে সোফায় পড়ে গেল। এই চরটা দিলাম তোর বেহায়াপনার জন্য। এরপর যদি অর্ণবের দিকে তাকানোর সাহস করেছিস, তোর চোখ আমি উপড়ে ফেলবো। তুই আমাকে মার লিখবে অবন্তী? দাঁড়া, আমি খালামণিকে সব বলছি। যে বল, আমি কাউকেই ভয় পাই না। অর্ণব শুধু আমার, আর এই কথাটা তুই ভালো করে তোর মাথায় ঢুকিয়ে নে। অবন্তী হনহন করে রান্নাঘরের দিকে চলে গেল। রিয়া গালে হাত দিয়ে রাগে কাঁপতে লাগলো। সে মনে মনে প্রতিজ্ঞা করলো যে কোনো উপায় হোক সে অর্ণবকে অবন্তীর কাছ থেকে ছিনিয়ে নেবে। রাত গভীর হচ্ছে। কাল সকালে কি ভয়ঙ্কর ঝড় অপেক্ষা করছে শফিকুর রহমানের পরিবারের জন্য সেটা কেউ জানে না। অর্ণব তার ল্যাপটপে কিছু গোপন ডকুমেন্ট চেক করছে। ফাহিমের সাথে তার সব প্ল্যান ফাইনাল হয়ে গেছে। কাল সকাল ঠিক 10টায় হেডকোয়ার্টার থেকে স্পেশাল ফোর্স আসবে। চেয়ারম্যান লতিফ আর শফিকুর রহমানের সব দুর্নীতি কাল সবার সামনে ফাঁস হয়ে যাবে। অর্ণব একটা দীর্ঘশ্বাস ফেলল। সে জানে কালকের পর অবন্তীর মানসিক অবস্থা কি হবে, কিন্তু ন্যায়ের খাতিরে তাকে কাজটা করতেই হবে। অর্ণব ল্যাপটপ বন্ধ করে অবন্তীর পাশে শুয়ে পড়ল। অবন্তী গভীর ঘুমে আচ্ছন্ন। অর্ণব আলতো করে অবন্তীর কপালে একটা চুমু খেল। কালকের সকালটা আমাদের জন্য অনেক কঠিন হবে বউ, কিন্তু তুমি আমাকে ভুল বুঝো না। আমি যা করেছি আমাদের ভবিষ্যতের জন্যই করছি। এই ঘুমন্ত রাজকুমারী আর কতক্ষণ ঘুমাবে? ওঠো এবার। আমাকে জ্বালাবে না বলে দিচ্ছি। কাল সারা রাত একটুও ঘুমাতে দাওনি, এখন আবার সকাল সকাল শুরু করেছো। সকাল সকাল শুরু না করলে কি দিনটা ভালো যায়? তাছাড়া আজ অনেক কাজ আছে, তাড়াতাড়ি ওঠো। কিসের এত কাজ তোমার? শ্বশুর বাড়িতে তো শুধু বসে বসে খাচ্ছ আর আমাকে জ্বালিয়ে মারছো। বসে বসে খাচ্ছি কে বলল? তোমার ওই বদমেজাজি ভাইয়া তো কাল আমাকে মারার জন্য গুন্ডা পাঠিয়েছিল। আমি তো রীতিমতো অ্যাকশন হিরোর মতো ফাইট করে এসেছি। তুমি হাসছো অর্ণব? কাল তোমার কিছু হয়ে গেলে আমি কি করতাম? তুমি বলছো না আমি তোমাকে কতটা ভালোবাসি? বুঝি তো বউ, আর বুঝি বলেই তো এত জোর করে আদর করি। কাছে আসো তো একটু। একদম না, কাল রাতের ধকল আমার শরীরে এখনো নিতে পারছে না। তুমি দূরে থাকো। দূরে থাকলে কি আর ভালোবাসা বাড়ে? এদিকে অর্ণব জোর করে অবন্তীকে নিজের বুকের কাছে টেনে নিল। অবন্তী নরম গাল অর্ণবের পেশিবহুল বুকে খসা খাচ্ছে। অবন্তী বাধাতে চেষ্টা করেও পারল না। অর্ণব অবন্তীর ঘাড়ে আলতো করে চুমু খেল। অবন্তীর পুরো শরীরে একটা শিরশির অনুভূতি ছড়িয়ে পড়ল। অর্ণব প্লিজ, কেউ চলে আসবে তো। আসুক, আজ কারো আসার ভয়ে আমি থামবো না। আজ তো শেষ দিন। শেষ দিন মানে? তুমি কোথায় যাচ্ছ? আমি কোথাও যাচ্ছি না, তবে আজ এই বাড়িতে অনেক বড় একটা ঝড় আসতে চলেছে। তুমি শুধু শক্ত থেকো।
তুমি আমাকে বারবার ভয় দেখাচ্ছ কেন? কি করবে তুমি? আমি কিছু করব না, যা করার প্রশাসন করবে। তুমি ফ্রেশ হয়ে নাও, আমি নিচে যাচ্ছি। অর্ণব বিছানা ছেড়ে উঠে পড়ল। অবন্তী একরাশ কনফিউশন নিয়ে বসে রইল। অর্ণবের চোখে আজ এক অদ্ভুত আত্মবিশ্বাস। অবন্তী বুঝতে পারছে না আজ কি হতে চলেছে। কিছুক্ষণ পর অর্ণব গোসল সেরে নিতে নামলো। ড্রয়িং রুমে আজ উৎসবের পরিবেশ। রায়হান, শফিকুর রহমান আর নাজমা বেগম বসে আছে। সারা আর রিয়াও আছে। এই ছোট লোক, তুই আজ এত সকালে উঠেছিস যে? কাল রাতের মায়ের মনে হয় কম পড়েছিল। মায়ের তো আমি খাইনি ভাবি, যারা খেয়েছিল তাদের খবর দেন। হাসপাতালে তো বেড খালি থাকার কথা না। ফাজলামো করিস? কাল তুই লাকিয়েছিলি, আজ তুই এই বাড়ি থেকে জ্যান্ত বের হতে পারবি না। জ্যান্ত বের হব না মরা বের হব সেটা তো সময় বলবে ভাইয়া। তবে আপনার মুখটা আজ এত শুকনা কেন? ভেজাল সারের ব্যবসা কি ধরা খেয়ে গেল নাকি? চুপ কর বেয়াদব, তুই বারবার ভেজাল সারের কথা বলছিস কেন? তুই কি জানিস? গরিব মানুষ শ্বশুর আব্বু, অনেক কিছুই জানি। কান পাতলে অনেক খবর শোনা যায়। এই ছোট লোকের এত কথা শোনার টাইম নেই। এই রুবিনা, ওকে গাড় ধাক্কা দিয়ে রান্নাঘরে নিয়ে যা। আজ চেয়ারম্যান সাহেব আসবেন। এই ভিখারির মুখ যেন উনি না দেখেন। আমি নিজেই যাচ্ছি শাশুড়ি আম্মু, রুবিনাকে কষ্ট করতে হবে না। তবে যাওয়ার আগে বলে যাই, আজকের সকালটা আপনাদের জন্য কাল হয়ে দাঁড়াবে। ভাইয়া, তুমি এত রাগ দেখাচ্ছ কেন? চলো না, আমরা দুজন এখান থেকে পালিয়ে যাই। আমি তো তোমাকে আগেই বলেছিলাম। রিয়া, তুমি এখনো লাইনে আছো? তোমার এত অপমান হজম করার ক্ষমতা দেখে আমি সত্যি মুগ্ধ। তবে আমার বউয়ের পায়ের নখের যোগ্য তুমি না। অর্ণবের কথায় রিয়া অপমানে লাল হয়ে গেল। অর্ণব হাসতে হাসতে রান্নাঘরের দিকে চলে গেল। ঠিক 10টা বাজে। বাড়ির সামনে দামি গাড়ির হর্ন শোনা গেল। চেয়ারম্যান লতিফ এবং ওসি কামরুল একসাথে ড্রয়িং রুমে প্রবেশ করলো। লতিফের হাতে সেই কালো ব্রিফকেস। শফিক সাহেব, সব রেডি তো? একদম রেডি লতিফ সাহেব, আপনি শুধু টাকাটা দিন, আমি ফাইলে সাইন করে দিচ্ছি। স্যার, কাজটা কিন্তু খুব জলদি করতে হবে। শুনলাম নতুন ডিসি নাকি আজই এই জেলায় পা রাখবেন। উনি আসার আগেই গুদামের সব আমাদের সরতে হবে। আরে ওসি সাহেব, আপনি এত ভয় পাচ্ছেন কেন? ডিসি আসুক না, তাকে আমরা টাকার বান্ডিল দিয়ে কিনে নেব। ঠিক বলছেন রায়হান সাহেব। এই নিন শফিক সাহেব, পুরো 20 লাখ টাকা। আপনি সাইনটা করুন। শফিকুর রহমান হাসি মুখে ফাইলে সাইন করার জন্য কলম ধরলেন। এমন সময় রান্নাঘর থেকে চায়ের ট্রে হাতে অর্ণব বেরিয়ে এলো। আর ঠোঁটে একটা তাচ্ছিলের হাসি। শ্বশুর আব্বু, সাইনটা করার আগে চাটা খেয়ে নিন, গলা তো শুকিয়ে গেছে আপনাদের। এই ছোট লোকটা এখানে এই বাড়িতে? শফিক সাহেব, আমি না বলেছিলাম একে বিদায় করতে? আজই বিদায় করব লতিফ সাহেব, আপনি চিন্তা করবেন না। এই অর্ণব, তুই চা রেখে এখান থেকে দূর হও। চা তো আমি রাখবই, কিন্তু আপনাদের এই ঘুষের টাকাটা আজকে রাখবে সেটাই ভাবছি। এই ছেলে, তুমি বেশি বাড়াবাড়ি করছো। আমি এখানে তোমাকে অ্যারেস্ট করছি। আমাকে অ্যারেস্ট করবেন ওসি সাহেব? তার আগে তো আপনাকে নিজের ইউনিফর্ম বাঁচাতে হবে। ঠিক সেই মুহূর্তে বাড়ির বাইরে একসাথে 3-4টে পুলিশের গাড়ির সাইরেন বেজে উঠল। পুরো বাংলো বাড়ি যেন সাইরেনের শব্দে কেঁপে উঠল। ড্রয়িং রুমে সবার মুখ মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল। অবন্তী দৌড়ে দোতলা থেকে নিচে নেমে এলো। আব্বু, বাইরে তো পুলিশ কেন? কি হয়েছে? ওসি সাহেব, বাড়ি কারা? আপনি কি কোনো ফোর্স দেখেছেন? না তো, আমি তো কিছুই জানি না। এটা তো হেডকোয়ার্টারের স্পেশাল ট্যাক্স ফোর্স মনে হচ্ছে। মেন দরজা দিয়ে প্রায় 10-12 জন সশস্ত্র পুলিশ এবং র্যাব অফিসার ড্রয়িং রুমে প্রবেশ করলো। সবার আগে যিনি আছেন তিনি একজন সিনিয়র এসপি। তার চোখ মুখ অত্যন্ত কঠিন। কেউ নিজের জায়গা থেকে নড়বেন না, আপনারা সবাই অ্যারেস্ট। অ্যারেস্ট মানে কি? আপনারা জানেন আমি কে? আমি এই উপজেলার ইউএনও। আপনি কে সেটা আমরা খুব ভালো করেই জানি মিস্টার শফিকুর রহমান। ভেজাল সারের ব্যবসা আর এই 20 লাখ টাকা ঘুষ নেওয়ার অপরাধে আপনাকে এবং চেয়ারম্যান লতিফকে অ্যারেস্ট করা হলো। এটা একটা ষড়যন্ত্র। আমার ফাইলে কোনো ভেজাল সারের কথা উল্লেখ নেই। কে আমাদের নামে মিথ্যা রিপোর্ট করেছে? রিপোর্ট মিথ্যা না লতিফ সাহেব, আমাদের কাছে ভিডিও প্রুফ আছে।
কাল আপনারা এই ড্রয়িং রুমে বসেই ডিল করেছেন। আপনারা আমাদের এভাবে ধরতে পারেন না। কার অর্ডারে আপনারা এখানে এসেছেন? নতুন ডিসি তো এখনো জয়েন করেনি। ডিসি স্যার জয়েন করেননি কে বলল? ডিসি স্যারের ডিরেক্ট অর্ডারেই আমরা এখানে এসেছি। ডিসি স্যার, কিন্তু উনি কোথায়? উনি তো এই চলে আসেনি। এমপি সাহেব একটা মুচকি হাসি দিলেন। তিনি ড্রয়িং রুমের মাঝখানে দাঁড়িয়ে থাকা অর্ণবের দিকে তাকালেন। তারপর সবাইকে অবাক করে দিয়ে এসপি সাহেব অর্ণবকে করা স্যালুট দিলেন। গুড মর্নিং স্যার। আপনার কমান্ড অনুযায়ী আমরা সব গুদাম সিলগালা করে দিয়েছি আর এদের হাতে নাতে ধরেছি। পুরো ড্রয়িং রুমে যেন তিন পথর নীরবতা নেমে এলো। শফিকুর রহমানের হাত থেকে কলমটা ছিটকে ফ্লোরে পড়ে গেল। রায়হান চোখ বড় বড় করে অর্ণবের দিকে তাকিয়ে আছে। অবন্তী নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। এসপি সাহেব, আপনি ফকিনের পুতকে স্যালুট দিচ্ছেন কেন? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? শাট আপ। ওনাকে সম্মান দিয়ে কথা বলুন। উনি কোনো সাধারণ ছেলে নন। উনি এই জেলার নতুন ডেপুটি কমিশনার জনাব অর্ণব মাহমুদ। এসপির কথাটা যেন বাজ পড়ার মতো শোনালো সবার কানে। দাদি সোফা থেকে উঠে দাঁড়ালেন। নাজমা বেগম তো প্রায় অজ্ঞান হওয়ার জোগাড়। রিয়া ভয়ে কাঁপতে শুরু করলো। অবন্তী পাথরের মতো দাঁড়িয়ে আছে। তার চোখ দিয়ে অঝরে পানি ঝরছে। ও অর্ণব, তুমি ডিসি? জি শ্বশুর আব্বু, আমি ডিসি। তবে আপনারা তো আমাকে গরিব ভিখারি রাস্তার ছেলে ভাবতেই বেশি পছন্দ করতেন, তাই আমি ভাবলাম আপনাদের আসল চেহারাটা দেখার জন্য এই বেশটাই সবচেয়ে পারফেক্ট। স্যার, আমাকে মাফ করে দিন স্যার, আমি ভুল করেছি। মাফ করার সময় শেষ চেয়ারম্যান সাহেব। গরিব কৃষকদের পেটে লাথি মেরে আপনারা কোটি কোটি টাকা জমিয়েছেন, আর শ্বশুর আব্বু আপনি সরকারি চেয়ারে বসে সেই দুর্নীতির পাহারা দিয়েছেন। তুই আমাদের সঙ্গে চিটিং করছিস অপূর্ব, তুই আমাদের ধোকা দিয়েছিস। ধোকা আমি দেইনি ভাইয়া, ধোকা আপনারা নিজেদের দিয়েছেন। টাকার অহংকারে আপনারা মানুষ চিনতে ভুলে গেছেন। আমাকে দিয়ে গাড়ি ধুইছেন, পুকুর পরিষ্কার করতে পাঠিয়েছেন, এমনকি গুন্ডা দিয়ে মারতেও পাঠিয়েছেন। আমি সব চুপচাপ সহ্য করেছি শুধু আপনাদের এই দুর্নীতির জালটা হাতে নাতে ধরার জন্য। স্যার আমাকে বাঁচান, আমি এসবের কিছু জানি না স্যার। আপনি চুপ করুন কামরুল সাহেব। একজন পুলিশ অফিসার হয়ে আপনি দুর্নীতিবাজদের সাপোর্ট করেছেন। আপনার ইউনিফর্ম আজ থেকেই বাতিল। এসপি সাহেব, এদের সবাইকে হাতকড়া পরান। ইয়েস স্যার। পুলিশের লোকেরা এগিয়ে এসে শফিকুর রহমান, রায়হান, লতিফ আর ওসি কামরুলকে হাত করা পড়াতে শুরু করলো। নাজমা বেগম হাউমাউ করে কাঁদতে লাগলেন। সারা ভয়ে ঘরের এক কোণায় লুকিয়ে পড়েছে। রিয়া তো লজ্জায় মুখ তুলে তাকাতেই পারছে না। অর্ণব, অবন্তীর গলাটা চরম ভারী শোনালো। অর্ণব অবন্তীর দিকে তাকালো। অবন্তীর চোখে কোনো আনন্দ নেই, আছে শুধু একরস অভিমান আর অবিশ্বাস। তুমি আমার সাথে এত বড় একটা নাটক করলে অর্ণব, আমাকে একবারও বলার প্রয়োজন মনে করলে না? তুমি আমাকে ব্যবহার করেছো তোমার এই মিশনের জন্য। অবন্তী, প্লিজ বোঝার চেষ্টা করো। আমি তোমাকে ব্যবহার করিনি, আমি সত্যি তোমাকে ভালোবেসেছি। চুপ করো তুমি, একটা মিথ্যুক তুমি। আমি আর তোমার মুখ দেখতে চাই না। অবন্তী কাঁদতে কাঁদতে দৌড়ে দোতলা নিচের রুমে চলে গেল। পুলিশ শফিকুর রহমান আর বাকিদের নিয়ে বাংলা থেকে বেরিয়ে গেল। পুরো বাড়ি মুহূর্তের মধ্যে যেন শ্মশানে পরিণত হলো। দাদি ধীরে ধীরে অর্ণবের কাছে এলেন। ভাই, তুই যা করেছিস দেশের জন্য ভালো করেছিস। আমার ছেলে আর নাতির টাকার লোভে অন্ধ হয়ে গিয়েছিল, ওদের এই শাস্তি পাওয়া উচিত ছিল। কিন্তু আমার নাতিটা তোকে খুব ভালোবাসে, তুই ওর নাম ভেঙে দিস না ভাই, ওকে মানিয়ে নে। আপনি চিন্তা করবেন না দাদি, অবন্তী আমার জান, ওর রাগ ভাঙানোর দায়িত্ব আমার। অর্ণব ধীর পায়ে দোতলায় অবন্তীর রুমের দিকে এগিয়ে গেল। দরজা ভেতর থেকে বন্ধ। অর্ণব পকেট থেকে চাবি বের করে লক খুলে ভেতরে ঢুকলো। অবন্তী বিছানার উপর হয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। অর্ণব দরজাটা লক করে দিয়ে অবন্তীর পাশে গিয়ে বসলো। বউ, এখনো কাঁদছো? আমাকে বউ ডাকবে না তুমি। তুমি ডিসি স্যার, আমি তো একজন আসামির মেয়ে। আমার সাথে কথা বলার কি দরকার তোমার? তুমি আসামির মেয়ে নও, তুমি অর্ণবের বউ। আমার সেই পাগলি বউ যে একটা গরিব ছেলেকে অন্ধের মতো ভালোবেসেছিল। তুমি আমাকে ঠকিয়েছো অর্ণব। তুমি জানতে আমার আব্বু আর ভাইয়া কি করেছে, তাও তুমি আমাকে মিথ্যা বলেছো। তুমি তো আমাকে ডিভোর্স দিয়ে দেবে এবার, তাই না? তোমার মিশন তো কমপ্লিট। ডিভোর্স? পাগল হয়েছে তুমি? তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত বাঁচার কথা ভাবতে পারি না অবন্তী। অর্ণব অবন্তীকে জোর করে নিজের দিকে ঘোরালো।
অবন্তীর চোখ মুখ কান্নায় লাল হয়ে আছে। অর্ণব নিজের 2 হাত দিয়ে অবন্তীর গাল আলতো করে চেপে ধরল। আমার চোখের দিকে তাকাও অবন্তী। আমি ছদ্মবেশ নিয়েছিলাম দুর্নীতি ধরার জন্য, কিন্তু তোমার প্রেমে পড়াটা আমার কোনো প্ল্যান ছিল না। তুমি আমাকে যে ভালোবাসা দিয়েছো এটা এই ডিসি পদের চেয়েও অনেক বেশি দামি। তুমি সত্যি বলছো অর্ণব? তুমি আমাকে ছেড়ে যাবে না তো? কখনো না। তুমি আমার লিগেল বউ, আর এই ঘর জামাই ডিউটি আমি সারা জীবন পালন করতে চাই। অর্ণবের কথা শুনে অবন্তীর ঠোঁটের কোণে একটা হালকা হাসি ফুটে উঠল। সে আর নিজেকে আটকে রাখতে পারল না। 2 হাত দিয়ে অর্ণবের গলা শক্ত করে জড়িয়ে ধরল। অর্ণব অবন্তীকে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। তুমি খুব পচা অর্ণব, খুব বদমাশ তুমি। আমাকে কত কাঁদিয়েছো তুমি। কত কাঁদিয়েছি সেটা তো জানি, কিন্তু এখন কতটা হাসাতে পারি সেটা তো দেখতে হবে। অর্ণব অবন্তীর চোখের পানি মুছে দিয়ে গভীর ভাবে অবন্তীর ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। এই চুম্বনে ছিল না কোনো মিথ্যে, ছিল না কোনো অভিনয়, ছিল শুধু 2 হৃদয়ের এক হয়ে যাওয়ার আকুলতা। অবন্তী অর্ণবের ভেজা ঠোঁটের স্পর্শে নিজেকে সম্পূর্ণভাবে সঁপে দিল। অর্ণব, আমাকে ছেড়ে দিও না। ছাড়ার জন্য তো ধরিনি বউ। আজ থেকে শুধু ডিসি সাহেবের বাংলোতে এই ডিসির বউয়ের রাজত্ব চলবে। অর্ণব অবন্তীকে পাঁচাকোলা করে বিছানায় শুয়ে দিল। জানালা দিয়ে বিকালের রোদ এসে পড়েছে তাদের উপর। অর্ণবের হাত ধীরে ধীরে অবন্তীর শরীরে বিচরণ করতে শুরু করলো। অবন্তীর প্রতিটি নিঃশ্বাসে এখন শুধু অর্ণবের নাম। তুমি ডিসি হওয়ার পরেও এমন অসভ্য রয়ে গেলে, একটু তো শরম করো। বউয়ের কাছে আবার কিসের শরম? ডিসি তো আমি বাইরের মানুষদের জন্য, তোমার কাছে তো আমি সেই অসভ্য গরিব ছেলেই যে সুযোগ পেলেই বউয়ের কাছে হাম্পি চাই। পাগল একটা। এদিকে অর্ণব অবন্তীর গলায় ঘাড়ে তার উন্মুক্ত কাঁধে নিজের অধিকারের দাগ বসিয়ে দিতে লাগলো। অবন্তী উত্তেজনায় অর্ণবের শর্ট ধরল। তাদের মিলনের এই তীব্রতায় মুছে গেল অতীতের সব ভুল বুঝাবুঝি, সব মান অভিমান। ভালোবাসার এক নতুন অধ্যায় শুরু হলো তাদের জীবনে। 3 মাস পর ডিসি বাংলোর বিশাল লঞ্চ। অবন্তী একটা নীল রঙের শাড়ি পরে দাঁড়িয়ে আছে, তার চোখে মুখে চরম সুখের আভা। অর্ণব অফিস থেকে ফিরে পেছন থেকে এসে অবন্তীকে শক্ত করে জড়িয়ে ধরল। বউ, আজ কি রান্না করেছো? খুব ক্ষুধা লেগেছে। এই ছাড়ো তো, গার্ডরা দেখবে। তুমি দিন দিন আরো বেশি রোমান্টিক হয়ে যাচ্ছ অর্ণব। বউ, এত সুন্দরী হলে কি রোমান্স না করে থাকা যায়? আর গার্ডরা তো জানেই তাদের ডিসি স্যার বউ পাগল। তুমি সত্যিই পাগল। আচ্ছা শোনো, আম্মু আর দাদি আজ বিকেলে আসবে বলেছে। আসুক না, শাশুড়ি আম্মু তো এখন আমাকে ছাড়া কিছুই বোঝে না। বুঝবো নাই বা কেন? তুমি তো আব্বু আর ভাইয়াকে অনেক হেল্প করেছো কেসটি থেকে বের হওয়ার জন্য। ওরা শাস্তি পেয়েছে অবন্তী। দুর্নীতি করলে শাস্তি পেতেই হবে, কিন্তু তাই বলে তো আমি আমার শ্বশুর বাড়িকে ফেলে দিতে পারি না। ওরা এখন অনেক বদলে গেছে। সব তোমার জন্য সম্ভব হয়েছে অর্ণব। আমি খুব লাকি যে তোমাকে স্বামী হিসেবে পেয়েছি। আর আমি লাকি যে একটা অহংকারী ইউএনও সাহেবের এত মিষ্টি আর হট একটা মেয়েকে বউ হিসেবে পেয়েছি। অসভ্য, সারাক্ষণ শুধু আজেবাজে কথা। অবন্তী লজ্জায় মুখ লুকালো অর্ণবের বুকে। অর্ণব হো হো করে হেসে উঠল। অনন্ত বিকেলে স্নিগ্ধ আলোয় দুজন মানুষের ভালোবাসায় এই সুন্দর মুহূর্তটি যেন পৃথিবীর সবচেয়ে দামি ক্যানভাস। গরিব ছেলে ভেবে যাকে সবাই অপমান করেছিল, সে ছেলেটাই আজ পুরো জেলার শাসক, আর তার রাজ্যের একমাত্র মহারানী হলো অবন্তী। আর এভাবে ভালোবাসার জয় হলো, দূর হলো সব অহংকার।